আমার রূপকথা আর কমিক্স। অ্যাডভেঞ্চার আর সায়েন্স ফিকশন। আমার রাজনীতি, প্রবন্ধ, ইতিহাস। আমার ভ্রমণ আর থ্রিলার। কফি, কবিতা, গল্প। আমার উপন্যাস। পরিবারের সবার জন্য সব ধরনের বই, কথা প্রকাশ, সৃজনের আনন্দে পথ চলা। হ্যালো প্রিয় সবাই, চলছে রকমারি ক্যারিয়ার কার্নিভাল। আজ 19 তারিখ ক্যারিয়ার কার্নিভালের প্রথম দিন। আর ক্যারিয়ার বিষয়ে আগামী 7 দিন 19 থেকে 26 তারিখ পর্যন্ত 7 জন বিভিন্ন পেশার আমাদের দেশের স্বনামধন্য মানুষকে উপস্থাপন করবো আপনাদের সামনে। তাদের কাছে জানবো ক্যারিয়ার বিষয়ক নানা কথা এবং তাদের সাফল্যের মূল মন্ত্র। আমি জাভেদ পারভেজ আপনাদের হোস্ট হিসেবে আগামী 7 দিন ক্যারিয়ার পর্ব উপস্থাপন করব। আপনারা জানেন এই ক্যারিয়ার কার্নিভালের এই একটা সপ্তাহ জুড়ে এখানে রকমারি.com-এ ক্যারিয়ার রিলেটেড সব বইগুলোর জন্য বিশেষ ছাড় দিয়েছে। তারা 25 থেকে 50% মূল্য ছাড় পাচ্ছেন। আর তাছাড়া করোনার এই বিশেষ সময় বা অন্য যে কোনো সময়ও ঘরে বসে থেকে বাজার দরে বই পাচ্ছেন। বইগুলো হতে পারে ভর্তির বই, নিয়োগের বই, বিসিএস, ক্যারিয়ার, অন্য সব ধরনের বই। আর এছাড়া পুরো কার্নিভাল জুড়ে 30টিরও বেশি লাইভ সেশন আর ওয়ার্কশপ থাকবে আপনাদের জন্য। কথা প্রকাশ নিবেদিত ক্যারিয়ার ক্যাফে লাইভ আজকের আড্ডায় আমাদের আজকের টপিক আমরা রেখেছি ক্যারিয়ার ইন কালিনারি আর্টস। একদম নতুন একটা বিষয়। সত্যি বলতে এই বিষয়ে আমিও খুব বেশি কিছু জানি না। আজকে আমরা এই লাইভ অনুষ্ঠানে একজন বিশেষ স্বনামধন্য ব্যক্তিকে আমরা নিব। তার আগে আজকের লাইভ রিলেটেড কয়েকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে লাইভে আপনারা কমেন্ট পোস্ট করতে পারবেন এবং সেরা 10 জন প্রশ্নকর্তা জিতে নিতে পারবেন আদর্শ প্রকাশনীর সৌজন্যে 10,000 টাকার বই। তাহলে দেরি না করে আপনার প্রশ্ন বা কমেন্ট পোস্ট করতে শুরু করতে পারেন। আর আজকের যে বিষয় কালিনারি আর্টস, এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তার স্বীয় পেশায়। তিনি হচ্ছেন আমাদের মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ। আমি ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। ড্যানিয়েল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো। ড্যানিয়েল ভাই, আপনার সম্মানে আমাদের আজকের দর্শকদের জন্য আমরা একটু বাড়তি কিছু করছি। সেটা হচ্ছে আজকের লাইভ চলাকালে যেটা শুরু হয়ে গেছে, কেউ যদি ড্যানিয়েল সি, আমি বারণ বলছি, DANIELC এই প্রোমো কোড ব্যবহার করে রকমারিতে অর্ডার করেন, তাহলে অন্য স্বাভাবিক ছাড়ের সাথে আপনি ড্যানিয়েল ভাইয়ের সৌজন্যে আরো 5% এক্সট্রা পেয়ে যাচ্ছেন। ড্যানিয়েল ভাই, আপনার সম্পর্কে একটু আমি দর্শকদেরকে বলে নিই। আমি জানি আপনি খুব এম্বারাসড হবেন, তারপরও আমাদের নিয়মের কারণে বলি হচ্ছে ড্যানিয়েল ভাই, ড্যানিয়েল সি গোমেজ প্রায় 2 যুগ ধরে দেশে এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল চেইন হোটেলগুলোতে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। তার পাশাপাশি তিনি আমাদের দেশের নামকে উজ্জ্বল করেছেন। তিনি এক পর্যায়ে দেশে ফিরে এসেছেন দেশে কাজ করবার জন্য। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ড্যানিয়েল ভাই বিচারকের দায়িত্ব পালন করেছেন। অনেকগুলো ইন্টারন্যাশনাল সংস্থার নাম আছে, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না এত কিছু, বিকজ আপনারা ওনার সম্পর্কে ব্রাউজ করলে জানতে পারবেন। আমার সময়টা আমার থেকে চলে যাবে। আমরা রাদার ওনার কাছে জানতে চাইবো অনেক বেশি কিছু জিনিস। এবং উনি বর্তমানে আইসিআই এর একজন অন্যতম প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। প্রফেশনাল শেফ তৈরিতে বেশ অগ্রণী ভূমিকা পালন করছেন। ড্যানিয়েল ভাই, আপনার সাথে কথা শুরু করব। তার আগে আরেকটা ছোট্ট আমার পক্ষ থেকে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি আমাদের দর্শকদের জন্য। আমি যেহেতু আজকে আপনাদের হোস্ট, রকমারির সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ, আর আমি যেহেতু সামান্য কিছু বইটই লিখি, সো আমি এই 7টা লাইভেই আমি আপনাদের জন্য একটা অদ্ভুত প্রশ্ন ছুড়ে দেব। আপনারা চাইলে এই প্রশ্নের উত্তর লিখতে পারেন। প্রশ্নের উত্তর আসলে রেট করবে রকমারির টিম, এবং তারা আগামীকাল বিকেল 5টার মধ্যে আপনারা যে উত্তরগুলো দিবেন, এই উত্তরগুলোর কোনো রাইট রং নেই, উত্তরগুলো আপনারা আপনাদের মতো করে লিখবেন। তারা আমাকে বিজয়ী সিলেক্ট করে দিবে। আমি আগামীকালকে আমাদের যে 9:45-এ লাইভ হবে তার শুরুতে বিজয়ীর নাম ঘোষণা করব। আপনাদের জন্য আমার লেখা অনেকগুলো বই আমি অটোগ্রাফ দিয়ে দিয়ে বসে ফেলে রেখেছি। এগুলো প্রোগ্রামের শেষ দিন আপনাদের বাড়ির ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো। তাহলে আজকের প্রশ্ন হচ্ছে, কোন সমস্যার সমাধানের জন্য আপনি কিভাবে সিদ্ধান্ত নেন? আমি প্রশ্নটা আবার বলছি, কোন সমস্যার সমাধানের জন্য আপনি কিভাবে সিদ্ধান্ত নেন?
উত্তর এই ভিডিওর নিচে কমেন্টে লিখবেন এবং সাথে হ্যাশট্যাগ জাভেদ লিখে দেবেন, ZAVED, জাভেদ, হ্যাশট্যাগ জাভেদ দিয়ে উত্তর আগে বা পরে লিখতে পারেন। আমি প্রশ্নটা আবার বলে দিচ্ছি, কোনো সমস্যার সমাধানে আপনি কিভাবে সিদ্ধান্ত নেন। আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি, আমাদের গেস্ট আমাদের সাথে অপেক্ষা করছেন। ড্যানিয়েল ভাই, কালিনারি আর্টস এটা সম্পর্কে অনেকেই আমরা অনেক বেশি কিছু জানি না, বিশেষ করে আমি অনেক জানি না। আপনি কি প্রথমেই আমাদের শ্রোতা দর্শকদেরকে একটু সংক্ষেপে এটা আসলে কি, এর ব্যক্তিটা কতদূর পর্যন্ত, কোন ধরনের কাজগুলিকে আমরা বুঝি, এটা কি একটু বুঝিয়ে বলবেন আমাদের? অবশ্যই কালিনারি আর্টস বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ফুড প্রোডাকশন, মানে খাবার তৈরি করা, যেটা আমরা প্রোডাকশন বললে অবশ্যই তৈরি করা বোঝায়। আমরা আসলে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের দিনের 4 থেকে 5 বার আমরা খাবার গ্রহণ করে থাকি। তো সেইটা আমরা যখন বাসায় খাই, যখন বাসায় রান্না হচ্ছে সেটাও কালিনারি আর্টস প্রোডাকশন, ওটা কমার্শিয়ালি হচ্ছে না, বাসায় মা ভালোবাসার সহিত রান্না করছে বা ওয়াইফ করছে, সেটাও একটা আর্ট আসলে। আর যখন এটাকে কমার্শিয়ালি নিয়ে আসতেছি তখন আমরা এটাকে ইন্ডাস্ট্রি বলতেছি। এই কালিনারি আর্ট বা কুকিং এন্ড প্রোডাকশনটাকে যখন আমরা কমার্শিয়ালি নিয়ে আসতেছি তখন আমরা কালিনারি আর্টস ইন্ডাস্ট্রি বলছি। এটাই আমি বলতে চাচ্ছি। ওকে, সো এটা কি শুধু রান্নার মধ্যে সীমাবদ্ধ, নাকি এটা খাবারটাকে উপস্থাপন করা, প্রি প্রসেসিং, এগুলো কি এটার সাথে সম্পৃক্ত? অবশ্যই সম্পৃক্ত। কালিনারি আর্টস অ্যাকচুয়ালি বলতে হচ্ছে আমরা প্রোডাকশনটাকে মূল ভাবে বুঝাচ্ছি, কিন্তু একটা খাবারকে প্রস্তুত করার জন্য তার র মেটেরিয়াল অ্যাসুরেন্স করা, র মেটেরিয়াল হচ্ছে কাঁচামাল যে জিনিসগুলো আছে সেগুলোকে অ্যাসুরেন্স করা, এটাকে প্রোডাকশন পর্যন্ত নিয়ে আসা, এবং এটা সার্ভিস, এটা গেস্টের টেবিল পর্যন্ত বা প্যাকেট হয়ে তার বাসা পর্যন্ত যাওয়া, এই সম্পূর্ণটাই কিন্তু এই ফুড ইন্ডাস্ট্রি বা কালিনারি আর্টস ইন্ডাস্ট্রির ভিতরে পড়ছে। নট অনলি দ্যাট ইউ আর মেকিং ইট উইথ ফুড, প্যাক ইট নাইসলি, আপনি ভালো মতো প্যাক করছেন এটাকে পরিবেশনযোগ্য করে আপনি কোথাও হোম ডেলিভারিতে পাঠাচ্ছেন অথবা টেবিল পর্যন্ত পাঠাচ্ছেন, ওগুলোর অনেকগুলো সার্ভিস প্রসিডিউর আছে। আমরা যেমন, আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে আমাদের অডিয়েন্সদের জন্য খুব সুবিধা হবে। যখনই আমরা একটা স্যুপ অর্ডার করছি একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে, দেখছি স্যুপের নিচে থেকে ফায়ার জ্বলছে, টেবিল পর্যন্ত আসছে। এই যে জিনিসগুলো, যে আর্ট গুলো যে আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি শিল্প, এটাই হচ্ছে শিল্প। ওকে, বা ডেজার্ট গুলো সাজিয়ে রাখে, ডেজার্ট গুলো সুন্দরভাবে সাজানো থাকে, তরমুজকে একটা সুন্দর মতো সাজানো হয়। ওকে, সো ড্যানিয়েল ভাই, ইউজ করা হয় ভিতরে, নাইট্রোজেন ইউজ করা হয়। ওকে ওকে ওকে, এবং সেটা আবার যাতে খাবারকে কোনোভাবে নষ্ট না করে বা হেলথ হ্যাজার্ড না থাকে সেটাও খেয়াল রাখতে হচ্ছে। ওকে, সো আপনি এই পেশায় কেন আসতে চাইলেন, বা এটা আপনার কিভাবে মাথায় এলো? আসলে এই প্রশ্নের সাথে আরো কিছু জড়িত, আমি একটু খোলাখুলি ভাবেই বলি। এইটা আমার জন্য আসলে তেমন প্রবলেম হয় না, বিকজ আমার গ্র্যান্ডফাদার শেফ ছিলেন, আমার ফাদার শেফ ছিলেন, আমাদের ফ্যামিলির প্রফেশনই হচ্ছে আমরা শেফ, প্রফেশনালি আমরা শেফ সবাই। আমার ইয়াঙ্গার ব্রাদারও শেফ, আমার আঙ্কেল শেফ, ফুল ফ্যামিলি। সো এটা হচ্ছে আমার জন্য খুব ইজি, আই গেট ইন্সপায়ার্ড ফ্রম মাই ফাদার এন্ড মাই গ্র্যান্ডফাদার এন্ড এভরিওয়ান। বাট এখনকার জেনারেশনে আসলে খুব সমস্যা হয়ে যায় যখন এই কালিনারি আর্টস ইন্ডাস্ট্রিটা, এটা যে একটা রেসপেক্টেড ফুড ইন্ডাস্ট্রি, এটা কিন্তু কেউ বুঝাতে পারে না। যখন বুঝাতে না পারে, যখনই ইয়াং জেনারেশন তার ফ্যামিলির সাথে কথা বলে, আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, সে বলে সে ফ্যামিলিকে বুঝাতে পারছি না যে ইন্ডাস্ট্রিটা অনেক বড়। কিন্তু যখনই ওই ছেলেটা মাইগ্রেশনের জন্য কানাডায় অ্যাপ্লাই করছে, লয়ার তাকে বলছে যে গো এন্ড ডু এ শেফ কোর্স, তখন তার মাথায় ঢুকছে যে শেফ কোর্সটা কতটুকু ইম্পর্টেন্ট। তো তখনই আমি তাদেরকে এভাবে ইন্সপায়ার করি যে আমরা আমাদের দেশের আঙ্গিকে এটাকে না দেখি, আমরা ফুড প্রোডাকশনের আঙ্গিকে এটাকে দেখি, এটাকে প্যাশন হিসেবে দেখি। সারা ওয়ার্ল্ডের সব শেফদেরকে ফলো করি, তারা কিরকম রেসপেক্ট পাচ্ছে, কি ধরনের খাবার তারা সার্ভ করছে, কোন স্ট্যান্ডার্ডে তারা কাজ করছে, তাদের স্যালারি কি, তারা যে ব্যাক অফ দা হাউসে কাজ করে যত লং টাইম কাজ করছে, তাদের এজ যত বাড়ছে, তারা আস্তে আস্তে উপরের লেভেলের দিকে যাচ্ছে। সো এই জিনিসগুলোকে কথা বলে ডিসকাশন করে তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি যেন তারা এই ইন্ডাস্ট্রিকে রেসপেক্ট করে, এবং আমার গার্জিয়ানরা যেন তাদেরকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসতে দেয়। ওই জিনিসটার জন্য আমি তাদের সাথে এইভাবে কথা বলি। আমি অ্যান্সারটা আসলে একটু ডিসকাশনের মাধ্যমেই দিলাম। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমার পরের কয়েকটা প্রশ্ন আপনি কভার করে দিয়েছেন, সো আপনারা যারা শেফ তারা একটা বিশেষ ধরনের পোশাক পরেন, এবং আপনিও, আমার আসলে প্রশ্নটা মনে হয়েছে আপনাকে দেখে। সো এই যে পোশাকটা আছে, এটার মধ্যে কি কোনো বিশেষত্ব আছে, না এটা একটা পোশাক মাত্র? না, আসলে এটা হাইজিনের একটা পার্ট। আসলে শেফ ইউনিফর্ম, ইটস ইউনিফর্ম,
যেমন সোলজাররা Okay. ইউনিফর্ম পরছে, ঠিক শেফরা ইউনিফর্ম পরছে। এটার মানে হচ্ছে আপনাকে পার্সোনাল হাইজিন মেনটেন করে সমস্ত কিছু ঢেকে রাখতে হবে। আপনি যখন Right. ফুডটাকে হাত দিয়ে ধরবেন বা ওটাকে প্রোডাকশনে নিয়ে যাবেন, আপনার হাতের এই পর্যন্ত ব্লক থাকতে হবে, এখানে ব্লক থাকতে হবে। এখন আমি জাস্ট অফ আছি, যার জন্য আপনার সাথে এখন আমার গলায় স্কার্ফ নাই, বা যখন আমি প্রোডাকশনে যাব তখন স্কার্ফ পরতে হবে যেন আমার ঘামটা বের হয়ে না আসে, দেন আমাকে শেফ মাথায় হ্যাট cap পরতে হবে পরেন। যেন আমার কোনো হেয়ার ফল না হয়, Right. হ্যান্ড গ্লোভস পরতে Okay. হবে। সো দিস ইজ ভেরি সেনসিটিভ ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি। ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে খুবই সেনসিটিভ। আপনি মানুষকে খাবার দিচ্ছেন না, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার জন্য তার এই চার্জ দিচ্ছেন, তার লাইফটাকে চার্জ করে যাচ্ছেন ডে বাই ডে ইউ আর চার্জিং দেম। সো আপনাকে ওই চার্জ করতে হলে ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্য পাওয়ার ইন ভেরি সফট সফিস্টিকেটেড ওয়ে। এই জিনিসটাকে মনে রাখতে হবে। ইয়েস। সো ড্যানিয়েল ভাই, আপনি একটা সময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশে চলে এলেন। আবার আমি বাংলাদেশের কনটেক্সটে একটু সাহস করেই বলছি যে আমাদের দেশের সার্ভিসটাকে কিন্তু মানুষ আসলে ওভাবে মূল্যায়ন আমরা করতে পারি না সাধারণত। তো আপনার যে এই যে ক্যারিয়ারটা, সে কিন্তু মোস্টলি বিল্ডিং অন সার্ভিস। সো আপনি বাংলাদেশে এই পার্টিকুলারলি এই পেশার ফিউচারটা আপনি কেমন ভাবে দেখেন? আসলে আমি যখন বাংলাদেশে চলে আসছি, আসলে দীর্ঘ প্রায় 20 বছরের মতো মিডল ইস্টের অনেক ইন্টারন্যাশনাল চেইন গুলোতে আমি কাজ করেছি। দেন আমি প্যাসেঞ্জার শিপেও কাজ করেছি। আর আমি ক্যাটারিং কোম্পানি, ক্যাটারিং হোটেল, রেস্টুরেন্টস এগুলো সব ডিফারেন্ট হয়। আমি আসলে আমার সুযোগ হয়েছিল, ইটস মাই লাক, আমি বলবো যে আমার জন্য হচ্ছে খুব গুড লাক যে আমি বিভিন্ন যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, যেমন ক্যাটারিং, রেস্টুরেন্ট, হোটেল কিচেন, তো সবগুলো জায়গায় কাজ করার সৌভাগ্য হয়েছে। মাল্টি কুইজিনের উপরে ওগুলোতে আমার সৌভাগ্য হয়েছে কাজ করার জন্য। সো ওখান থেকে আমি যে এক্সপিরিয়েন্স গুলোকে গ্যাদার করেছি, আমি বলবো না এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, অ্যাকচুয়ালি যা শিখেছি আর কি তাদের কাছ থেকে, সেই আঙ্গিকে আমি বলবো যে এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে খুবই ফ্ল্যাশি একটা ইন্ডাস্ট্রি, খুব আপগ্রেড একটা ইন্ডাস্ট্রি। আপনি যে ফুড হ্যান্ডেল করছেন, দিস ইজ নট অনলি ইয়োর জব, এটা হচ্ছে আপনার আসলে একটা প্যাশন। আপনি আনন্দিত হন এই কাজটা, মানুষকে খাবার খাওয়াই। ঠিক নর্মালি আপনার বাসায় যখন দাওয়াত করে কাউকে খাওয়ান, আপনি কিন্তু খুব তৃপ্তি পান, নিজে না খেয়েও তৃপ্তি পান যে মানুষ খাওয়াতে পেরেছেন। সো ওই জিনিসটাই আমরা দীর্ঘ 30 বছর করছি। সো we are more happy than any other people in the world that we are giving them proper food. ওকে, আমরা ইন্টারন্যাশনাল বড় বড় হোটেলগুলোতে আমাদের যখন যাবার সৌভাগ্য হয়, আমরা দেখি কিন্তু খাবার মাঝে শেফরা আসেন এবং তারা খুবই আন্তরিকতার সাথে জিজ্ঞেস করেন যে খাবারটা কেমন লাগছে বা কোনো পরামর্শ। আমি হয়তো অনেক সময় মনে করেছি যে তারা এটা শুধুমাত্র হয়তো দেখানোর জন্য করেন, কিন্তু আজকে আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারছি, তারা এটা তৃপ্তির একটা অংশ হিসেবে তারা এই কাজটা করেন। ওয়ান্ডারফুল, ওয়াও, গ্রেট। সো ড্যানিয়েল ভাই, একজন প্রশ্ন করেছে ইতিমধ্যে, যে হয়তো এই প্রশ্নটা আমি পরেও করতাম, কিন্তু যেহেতু উনি প্রশ্ন করে ফেলেছেন, উনি বলেছেন যে এই ধরনের একটা প্রোগ্রাম কেউ যদি শিখতে চায়, তাহলে আনুমানিক কিরকম খরচ হয় কোর্সটা করার জন্য? একটা হাই লেভেল আইডিয়া চাচ্ছেন। আসলে এটা স্টার্টিং হচ্ছে প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1। রাইট। অনেকে বলেন যে আসলে এটা কি কোনো বয়সের পরিসীমা আছে কিনা, তো আমি বলবো যে আসলে প্রোডাকশন বা প্রফেশনাল শেফে কাজ শেখার জন্য এটার জন্য কোনো এজ লিমিট নাই। এটাতে আপনারা যে কোনো বয়সে আপনারা কাজ শিখতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন আমি নিজেই আইসিআই ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট ওপেন করেছি অলমোস্ট 7 ইয়ার্স, এবং এই 7 বছর ধরে আমি থাউজেন্ডস অফ পিপলকে কাজ শেখাচ্ছি। তারা এখান থেকে প্রফেশনাল শেফ কোর্স কমপ্লিট করে দেশের বাইরে যাচ্ছে। কস্টটা আমাদের লেভেল 1 এর জন্য বাংলাদেশি টাকা 40,000 টাকা পড়ে ফর 3 মান্থস with exam and everything. 3 months 40,000 plus diploma in culinary arts, global diploma টা হচ্ছে 1 year which is cost almost 1,20,000. এই দুটাই আমার আইসিআই ইনস্টিটিউটের ভিতরে রয়েছে। সো এবং যারা শিখছে, এখন আমি নিজেই অবাক হয়ে যাই, all educated people, they are coming here to learn this because they knows that they have to go to Canada, Australia or America for the migration in future. So তারা এখন থেকে ওটাকে শিখে প্র্যাকটিসে চলে যাচ্ছেন, কাজ করছেন, অন্য প্রফেশন থেকে এই প্রফেশনে চলে আসছেন, যেটা দেখতে আসলে খুব ভালো লাগে যে ইন্ডাস্ট্রি চোখের সামনে দিয়ে অনেক উপরে উঠে যাচ্ছে, আমাদের সামনে দিয়ে এটা অনেক উপরে যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল লেভেলের সাথে এরা কম্পেয়ার করে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। না, আমাদের দেশের যারা তরুণ বা আমাদের দেশের যারা মানুষ, তারা যদি একটা জিনিস মাথায় নেয়, তারা কিন্তু এটা পেরে যান। এবং আমরা আরো অনেকগুলো ক্ষেত্রে, আপনিও আমাদের সামনে একজন উদাহরণ, যে আন্তর্জাতিক মান কিভাবে যেতে হয় আমরা কিন্তু পারি, শুধু আমাদের জানতে হয় এবং হয়তো আমাদের একটু শিখিয়ে দিতে হয়। সো এই ধরনের একটা পেশার ক্ষেত্রে একজন আরেকজনও প্রশ্ন করেছেন যে এটা কি তার ব্যাপারে ছোটবেলা থেকে ওই মানুষের যিনি এটা করবেন, তার কি রান্না বিষয়ে কোনো প্যাশন থাকার দরকার আছে? যেমন আমি পার্সোনালি কিন্তু রান্না জিনিসটা আমার মনে হয় আমি পারি না, কখনো ভাবে এক্সপোজড হয়নি।
কিন্তু এরকম কি কোনো ব্যাপার আছে? আবার অনেক লোক দেখা যায় একটু আগ্রহ বেশি, এরকম কি কোনো ব্যাপার, নাকি এটা যে কেউ চাইলে পারবেন? না আসলে ছোটবেলা থেকে একটু প্যাশনেরও প্রয়োজন আছে। রান্না করাটা হচ্ছে খুব ধৈর্যের বিষয় আসলে। আমরা কিন্তু খুব Right. সহজে খেয়ে ফেলি, সামনে যা দেয় আমরা খেয়ে ফেলি, কিন্তু ওই রান্নাটা করতে এবং দোষ ধরি, আমাদের হ্যাঁ, মায়েদের বা অন্যদের দোষ ধরি, অবশ্যই লবণ কম, এটা ভালো হয় না, ওটা ভালো হয় ঝাল না, বেশি। ঝাল হ্যাঁ, বেশি। হ্যাঁ। তো আসলে একটা আইটেম যখন আমরা আমাদের টেবিলে প্লেটের মধ্যে দিচ্ছি, ওই আইটেমটা তৈরি করার জন্য আরো 30টা র ম্যাটেরিয়াল একত্রে যুক্ত হয়েছে, রান্না করেছি, ওর ভিতরে মনের মাধুরী মেশানো, মা ছেলের জন্য রান্না করলে ভালোবাসা নিয়ে রান্না করছে, সময় ব্যয় করছে। সো অল থিংস আর এক্সপেন্সিভ অন দ্যাট ডিশ। সো আমি এটাই বলবো যে ওটার জন্য তো যথেষ্ট ধৈর্য দরকার আছে। আপনি 20টা আইটেমকে নিয়ে বাজার করে এনে ওটাকে রান্না কাটাকাটি করে রান্না করা, মানুষের সামনে পরিবেশন করা যথেষ্ট ধৈর্য। তো আমি যে প্যাশন অ্যান্ড পেশেন্স দুইটাই থাকতে হবে, ধৈর্য এবং তার প্যাশন থাকতে হবে যে না আমি শেফ হব বা আমি করব, এটুকু থাকতে হবে। আদারওয়াইজ এটা ইন ফিউচারে গিয়ে দেখা যাবে তার বোর লাগবে, সে কন্টিনিউ করতে পারবে না, ট্রেনিংটা একসময় ছেড়ে দিবে, ওয়েস্টেজ অফ টাইম। সো এই জন্য প্যাশনেট অবশ্যই হতে হবে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। এটা তো মেল ফিমেল সবার জন্যই এই পেশাটা, আমি ঠিক বলছি কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি সবচেয়ে মজার বিষয় যাবে আপনার এই প্রশ্নটা আমি বলি, এই শেফ ইন্ডাস্ট্রিতে উই নেভার সে দেয়ার ইজ মেল শেফ অর ফিমেল শেফ, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ার্ড, ইজ কল্ড শেফ। শেফ, রাইট, ওকে। দেয়ার ইজ নো বাট আমরা কিন্তু বেশিরভাগ ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে কিন্তু আমার মনে হয়, মানে আমি বলছি আর কি ফিমেল শেফ, বাট আমি বুঝতে পারছি এটা জেন্ডার ডিসক্রিমিনেশন নাই, কিন্তু আমি তো খুব কম দেখেছি বলে মনে হয়। আমার মনে হয় আমি যাদেরকে দেখেছি ওনারা মানে মেল। এরকম হওয়ার কোনো কারণ আছে? অথচ বাসাবাড়ির রান্নায় তো আমরা মায়েদের কাছ থেকে খেয়ে অভ্যস্ত। এটার পিছনে কোনো হিস্ট্রি বা কোনো ব্যাপার আছে কি? না আসলে হ্যাঁ আসলে একটু হার্ড ওয়ার্কের জন্য আগে আগে মেয়েরা কম আসতো, ইন্ডাস্ট্রিতে কম আসতো। আচ্ছা, বাট মেয়েদের okay. হাতে হচ্ছে আর্ট রয়েছে, মেয়েরা সেলাই করে খুব ভালো, মেয়েরা যে কোনো হ্যাঁ। ড্রয়িং খুব ভালো করে, আসলে ছেলেদের থেকে Right. কিন্তু মেয়েদের, এটা কিন্তু সত্যি কথা, একটা Right. মেলের থেকে একটা ফিমেলের ধৈর্য সব বেশি। এর জন্য অনেক মেয়েরা কি বেশি। করে, গার্মেন্ট্রি মানে হচ্ছে কার্ভিং, ফুড কার্ভিং, বেকারি এন্ড পেস্ট্রি, যেটা আসলে অনেক Okay. পেশেন্সের দরকার। আপনি যদি আমাকে আচ্ছা। বলেন থাউজেন্ডস পিপলের ফুড বানিয়ে ফেলতে, আমি এটা 1 ঘন্টার মধ্যে আপনাকে বানিয়ে দিতে পারবো। বাট কার্ভিং করে ডেকোরেশন করে বানাতে গেলে ইট টেকস 6 আওয়ার্স। এটার জন্য ধৈর্য দরকার, সঠিকভাবে কনসেন্ট্রেশন করা দরকার, যেটা ছেলেদের থেকে মেয়েদেরটা আসলেই ভালো হয়। তো আপনি এখন যত ইন্ডাস্ট্রিতে দেখবেন, ছেলেদের পাশাপাশি মেয়েরা কোল্ড কিচেন, গার্মেন্টজার, কার্ভিং, বেকারি এন্ড পেস্ট্রি, প্যান্ট্রি, এইসব জায়গাগুলোতে খুব সুন্দর এবং সুনামের সহিত কাজ করছে। ওকে ওকে ওকে, গ্রেট। আসলে প্রচুর প্রশ্ন আসছে ড্যানিয়েল ভাই। আমি এই প্রশ্ন পড়ার আগে আরেকটা প্রশ্ন চলে আসছে। সো প্রবাবলি আমি আমার ব্যাক স্টেজে যারা আছেন ওদেরকে অনুরোধ করব, যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা পান আমাদেরকে একটু স্টেবল করে দিলে আমরা ওই প্রশ্নটা হয়তো নিয়ে নিব। আচ্ছা ড্যানিয়েল ভাই, আমার একটা মজার প্রশ্ন আপনার সম্পর্কে, যে আমরা জেনেছি যে আর্জেন্টিনা দল যখন বাংলাদেশে আসলো শুভেচ্ছা সফরে, স্পেশালি মেসি এলো, এটা আমাদের কাছে মোর ইম্পর্টেন্ট, মেসি ম্যারাডোনা রাদার দ্যান আর্জেন্টিনা। তো তখন আপনাকে স্পেশালি ধরে নিয়ে আসা হয়েছিল ওই বিশেষ ফুটবল টিমগুলোর মেসিকে সার্ভ করার জন্য। তো আপনি কি আমাদের সেই ঘটনাটা একটু বলেন, এবং মেসিকে আপনি মানে কি খাওয়ালেন? বাংলাদেশের মানুষ হয়ে আপনি মেসিকে কি উপস্থাপন করলেন? আসলে আর্জেন্টিনা টিম যখন বাংলাদেশে এসেছে তখন আই ওয়াজ দ্য এক্সিকিউটিভ সু শেফ ইন ঢাকা শেরাটন হোটেল। তখন তারা ঢাকা শেরাটন হোটেলে উঠলো এবং পুরো টিমটার ফুডের দায়িত্ব ছিল আমার উপরে। সো তাদের কাছাকাছি যাওয়ার একমাত্র আমারই পারমিশন ছিল, যে তাদের খুব ক্লোজ যেতে পারতাম, বিকজ দ্যাটস এ বিগ সিকিউরিটি। মেসি ইজ ইন বাংলাদেশ, সো ইজ এ টাফ সিকিউরিটি। ওর ফুডের ডক্টর, ওর যে হেলথ অফিসার যে নাকি ওর পার্সোনাল ডক্টর, এগুলো সব খুব ক্লোজলি থাকতো মেসির সাথে। এবং আমি আসলে একটা খুব মজার একটা কথা আজকে শেয়ার করি। আমি মেসিকে দেখে আমার খুব আনন্দ লেগেছিল তখন সামনাসামনি আমি পাশাপাশি বসে, মানে পাশাপাশি আমার পাশে বসে আছে, তার ফুডটা সার্ভ হচ্ছে, তার ফুডটা আমার সামনে চেক হচ্ছে, ফুডটা আমি তৈরি করেছি। সো আই গেট অল দ্য স্যাটিসফ্যাকশন ফ্রম মাই হার্ট। সেকেন্ড থিং, উনি যখন লাঞ্চ ব্রেকের সময় লাঞ্চ করলো, হি ওয়াজ দ্য ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার। মানে ওর থেকে বড় প্লেয়ার আর কেউ নাই আসলে মেসি থেকে। এবং আমি বিগ ফ্যান অফ আর্জেন্টিনা, এবং আমি not only in Dhaka Sheraton, in Dubai also I served that Argentina team once, and in Bahrain also I served them once. So আমি এই টিমটাকে সার্ভ করে আসছি আরো 2 বার আগেও। সো যখন আমি মেসিকে দেখলাম, মেসি পাশের থেকে ডাক দিয়ে তার ডক্টরকে কানে কানে কি যেন বললো। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমি আজকে আসলে লাইভেই শেয়ার করছি।
সো বলার পরে Exclusive. সেই ডক্টরটা আমার মানে মেসি তার পাশে ডক্টরকে তার যে পার্সোনাল ডক্টর তাকে বলছে একটা কথা কানে কানে, বিকজ দে আর টকিং ইন ল্যাটিন, নো দে আর ল্যাটিন আমেরিকান, সো টকিং ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। দেন ডক্টর ট্রান্সলেট করে আমাকে বললো, শেফ ডু ইউ হ্যাভ এনি এমটি মাম ওয়াটার বোতল? তো আমি চিন্তা করলাম Okay. মাম ওয়াটার বোতল মেসি চাচ্ছে এখানে। সো Yes. মেসি মাম ওয়াটার বোতল চাচ্ছে, ডক্টর আমার কাছে চাচ্ছে। সো আমি বললাম ইয়েস উই হ্যাভ, বাট আই হ্যাভ টু ওয়াশ ইট এন্ড দেন আই হ্যাভ টু গিভ ইউ। তো আমি পানি ফেলে দিয়ে ওটাকে আবার হট ওয়াটার ওয়াশ করে দেন আমি এটা ডক্টরের হাতে দিলাম। তো ডক্টর কি করলো, আমার পাশের থেকে একটা স্প্রাইটের বোতল খুলে জাস্ট এইটুকু স্প্রাইট ওই বোতলটার মধ্যে ঢুকালো, ঢুকিয়ে ওইটা নিয়ে মেসির সামনে রাখলো। দ্যাট মিনস তখন আমি বসে বসে চিন্তা করলাম যে ওয়ার্ল্ড এক্সপেন্সিভ প্লেয়ারের একটা স্প্রাইট খাওয়ারও স্বাধীনতা নাই, যে ওইটুকু স্প্রাইট ডক্টর তাকে যে কানে কানে বলেছে তার স্প্রাইট। এভরিথিং ইজ ইন মেজার, মানে একটা প্লেয়ারের যে কত কিছু থাকে, তার ব্রেকফাস্টে কতটুকু সে খাবে, সে স্প্রাইট কতটুকু খাবে, সে মিল্ক কতটুকু, এভরিথিং ইজ মেজারমেন্ট করা, এবং এটা চেক হবে প্রপারলি অন টাইমে, এবং প্রপার ফুড টেম্পারেচারে সেই ফুডটাকে রাখতে হবে। ওই হট ফুডটাকে 85 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরেই আমাকে রেখে তাকে খাওয়াতে হবে। সো দিস ইজ ওয়ান এক্সক্লুসিভ সার্ভিস ইন মাই লাইফ I had done 3 days when they are in Bangladesh, and I'm happy that I can say that my best player in Bangladesh, and I'm serving his food. ওয়াও ওয়াও, অসাধারণ অভিজ্ঞতা। ওকে, সো আমরা আবার একটু এই পেশাতে আবার চলে আসতেছি পার্টিকুলারলি। তো এই পেশাটার জন্য ড্যানিয়েল ভাই চ্যালেঞ্জ গুলো কি? আমরা অনেকগুলো ভালো কথাই শুনেছি, এখন অ্যাকচুয়ালি কি চ্যালেঞ্জ ফেস করে? আপনি তো অনেক পুরোধা ব্যক্তি, অনেক দূর সামনে চলে গেছেন, আপনার ফ্যামিলিতে ইনহেরিট করেছেন, সো আপনার জন্য কিছু জানা ছিল, কিন্তু ঠিক কোন কোন জিনিসগুলো একটা তরুণ বা তরুণী হঠাৎ করে শুরু করে হয়তো আগে থেকে ভেবে চিন্তে না চলে এলে ঝামেলায় পড়ে যেতে পারে? জি, আমি তাহলে এই কথাটা একটু অন্যভাবে বলি। অ্যাকচুয়ালি আমরা এখন কিন্তু আজকে থেকে 10 বছর আগে যে পরিস্থিতিতে ছিলাম সেটাতে নাই। এখন আজকে থেকে 10 বছর আগে স্টোরিটা আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আজকে 10 থেকে 15 বছর, 15 বছর আগে মানুষ ওকেশনে রেস্টুরেন্টে গিয়ে খাইতো। রাইট। 15 days 20 days পরে একদিন, 1 month পরে একদিন, ইনভাইটেশন হইলো, ফ্রেন্ড গেট টুগেদার হইলো অনেকদিন পরে পরে। বাট নাও এ ডেজ পিপল আর সেভিং দ্যাট at their home to cook food, এবং তারা কি করছে, বেশিরভাগ রেস্টুরেন্ট মুখী হয়ে যাচ্ছে, বিকজ রেডি ফুড পাচ্ছে, খেয়ে বাসায় চলে আসছে। তারা একদমই স্পেন্ড করছে না তাদের টাইমটা সেই 3 জন মানুষের রান্নার জন্য 9 ঘন্টা কুকিং বাসায় স্পেন্ড করছে না। হাজবেন্ড ওয়াইফ আর ওয়ার্কিং, দে ডোন্ট হ্যাভ টাইম টু কুক অলসো। যেখানে হাজবেন্ড ওয়াইফ কাজ না করলে এই এত স্ট্রং ইকোনমি যেটা চলছে এখন, এই ইকোনমিতে লাইফ লিড করা খুব মুশকিল। ওখানে কি হচ্ছে, মানুষ কনভার্ট হয়ে গেছে যে তারা রেস্টুরেন্ট মুখী হয়ে যাচ্ছে। ঘরে এসে ফুড পান্ডাকে অর্ডার করছে যে আমি এই রেস্টুরেন্ট থেকে এই কারি চাচ্ছি, ওখান থেকে ওই রাইস চাচ্ছি। সো উই আর ইন দিস হ্যাবিট নাও। সো ইন্ডাস্ট্রি অনেক উপরে, কিন্তু এই হ্যাবিটটা আমি এর জন্য আলাপ করে নিলাম যে আমাদের দেশের অনেক ইয়াং ছেলেমেয়েরা কাজটাকে শিখে তারা জবের পিছনে শুধু ছুটছে, যে আমাকে একটা জব পাইতে হবে, সেটা 5,000 টাকার হোক, 10,000 টাকার হোক, 15,000 টাকা হোক। ইয়া, দ্যাটস গুড, আমি বলছি না যে আপনি জবের পিছনে যাবেন না, অবশ্যই আপনি জবের পিছনে যাবেন। বাট হাউস ওয়াইফরা শিখছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, আমি তো জব করতে পারছি না, আই হ্যাভ কিডস, আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে। বাট আমার কথা হচ্ছে এটা, দ্য পিপল হু ক্যান ডু জব, তারা জবের পিছনে যান 1 থেকে 2 বছর। আমি কি বাংলাদেশে ঢাকায় বসে কি চিন্তা করতে পারবো ফ্রান্সের শেফ ডি কুইজিনের যে একটা স্পেশাল রেস্টুরেন্টের ফাইন ডাইনিং এর সেটআপ আমার এখানে হবে? অবশ্যই না। বাট দে হ্যাভ এ বার্নার, আই হ্যাভ এ বার্নার, মেবি মাই বার্নার ইজ লিটল বিট লোয়ার ক্লাস, আমি হয়তো কম দামে একটা বার্নার ইউজ করছি, বাট বার্নারের কাজ তো রান্না করাই। ঠিক এইভাবে যদি ধৈর্য ধরে আমাদের ইয়াং ছেলে মেয়েগুলো বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও, আমাদের বাংলাদেশে প্রপারলি কিচেন গুলো হয় না আসলে, ছোটখাটো করে একটা কিচেন তৈরি করে একটা রেস্টুরেন্ট ওপেনিং করে, বাট ইন্ডাস্ট্রি তো বাড়ছে, আমরা তো শিখছি আস্তে 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 আরো আগাবো, আরো উপরের দিকে যাবো। বাট আমাদের কালিনারি আর্টসের স্টুডেন্ট গুলোকে এইটুকু ধৈর্য রাখতে হবে। আমি আজকে এখানে বসে কাজ করছি, এটার পরিবেশ যাই হোক, আমি এখান থেকে কাজ শিখে 2 বছর পরে যখন কানাডাতে বা অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে বা মিডল ইস্টের কোনো দেশে কাজ করব, আমি আরো মোর বেটার অ্যাটমসফিয়ার পাবো, ওখানে গিয়ে মোর বেটার ইকুইপমেন্টস পাবো। তো আস্তে আস্তে তো আমি আমাকে ডেভেলপ করছি, ওই ধৈর্যটাকে এখানে রাখতে হবে। আর হোম ওয়াইফদের জন্য বা হাউস ওয়াইফদের জন্য হচ্ছে, তারা যখন শিখে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছেন না, হেরে যাওয়ার কিছু নাই এখানে। ইউ স্টার্ট দ্য ওন ক্যাটারিং হাউস ফ্রম ইউর হোম। আপনি 20 জন 25 জনকে খাবার সার্ভিস করতে থাকেন, 6 মাস পরে এটা 50 জন হবে, এরপরে 100 জন হবে। 100 জনের ফুড সাপ্লাই করা মানে হচ্ছে মাসে 50,000 টাকা বাসায় বসে ইনকাম করা, এবং বাসায় বসে যখন আপনি এটা করছেন, আপনি আপনার কিডসকে, আপনার ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারছেন। সো উদ্যোক্তা, জবস, এই দুইটাকে আপনাকে মাথায় রাখতে হবে সবার আগে। আর বাকি বিষয়টা হচ্ছে শখের বিষয়। শখের বিষয়টা আপনি রাখেন, শখে রান্না করে, হু ডাজন্ট নিড মানি, দে আর রিচ, তারাও রান্না করার জন্য প্যাশনেট, তারা শখে রান্না করে, একটা জিনিস মানুষকে উপহার দিতে চায়। সো এভরিওয়্যার আপনার সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মনোযোগ এবং
সামনে গোল কোথায় দিবেন সেই রাস্তাটাকে নিজের সামনের দিকে নিয়ে আসা। That's the thing. ঠিক ঠিক মেসির মতো। হ্যাঁ, তো almost, আমি যেটা almost. বুঝলাম যে অন্য সব পেশার ক্ষেত্রে আমরা যেটা বলি, আপনি ইনফ্যাক্ট সেইরকমই জিনিসটাই কিন্তু বললেন যে জিনিসটার প্রতি প্যাশন থাকতে হবে, প্র্যাকটিস গ্রাউন্ডটা কঠিন হবে, কিন্তু তারপরে যদি আমরা উতরে যাই এবং আমরা যদি লেগে থাকি তাহলে অফকোর্স আমাদের সামনের রাস্তাটা রিলেটিভলি অনেক সহজ হবে, বিশেষ করে আপনি যখন বিদেশের অপরচুনিটি গুলোর কথা বলেছেন। ওকে, যেমন আমি আরেকটা কথা আপনাকে বলে, আমি আরেকটা কথাই মাঝখানে ইন্টারাপ্ট করলাম, এটা হচ্ছে আপনার ভিতরে একটা চ্যালেঞ্জ থাকতে হবে। যেমন আমি যখন 2002-তে বাংলাদেশে ঢাকা শেয়ারনে কাজ করেছি, তখন আমি যে শেফের আন্ডারে কাজ করেছি তার কাছ থেকে আমি কাজ শিখেছি, এবং তখন আমার এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম, যার কাছ থেকে আমি কাজ শিখলাম সে যে পজিশনে আছে একসময় আমি ঠিক এই পজিশনেই কাজ করবো, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। এবং ঠিক 17 বছর পরে এসে আমি ওই পজিশনটায় কাজ করে আমার নিজেকে আমি প্রুভ করেছি। সো আমাকে ওই চ্যালেঞ্জটাকে নিতে হবে মাথায়, এবং ডে বাই ডে আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে এবং ওখানে রিচ করতে হবে। সো এই যে লং জার্নিটা, এই জার্নিতে কখনো ব্রেক নেওয়া যাবে না, এই জার্নিতে কখনো ঘুমিয়ে পড়া যাবে না এবং ডিমোটিভেট হওয়া যাবে না, আগিয়ে যেতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। ওকে, গ্রেট। সো পরের প্রশ্নটা আবার একটু প্রস্তুতিমূলক প্রশ্ন, যে যারা এই পেশাটা আসতে চান তাদের জন্য কি কোনো মিনিমাম, আপনি বয়সটা বলে দিয়েছেন, মিনিমাম কোনো শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আছে? যেহেতু এখানে একটু নানা ধরনের মানুষকে ডিল করতে হবে, মানে অনেক গেস্টদেরকে ডিল করতে হবে, দেশি বিদেশি হতে পারে, সো শিক্ষার ব্যাপারে কি কোনো মিনিমাম কোনো বাকেট বা ইয়ে আছে কিনা? যারা লেভেল 1 প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1 করতে চান তাদের জন্য হচ্ছে ক্লাস 10 কমপ্লিট করতে হবে, যেটা আমরা বাংলাদেশে এসএসসি বলি না, বা ও লেভেলস বলি, এটা কমপ্লিট করতে হবে। এবং এরপরে যদি সে ডিপ্লোমা ইন কালিনারি আর্টস করতে চান বা গ্রাজুয়েশন ইন কালিনারি আর্টস করতে চান, তাহলে তার জন্য অবশ্যই তাকে ক্লাস 12 কমপ্লিট করতে হবে। 12 মিন্স এ লেভেলস, বা আমাদের বাংলায় যেটাকে আমরা এইচএসসি বলে থাকি। তো এই দুটো এডুকেশন লিমিট মিনিমাম। এবং আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, আগে যারা এটা চিন্তা করতেন যে আমরা টেকনিক্যালি কাজ শিখে তো আমরা শেফ হয়ে অনেক দূর পর্যন্ত আগে গিয়েছি, বাট এখন হচ্ছে এই কালিনারি আর্টস ইন্ডাস্ট্রি, এভরিথিং ইজ আন্ডার সফটওয়্যার, এভরিথিং ইজ আন্ডার ইউর এডুকেশন। তো আপনাকে সমস্ত আধুনিক ইকুইপমেন্টস গুলোকে ইউজ করতে হবে, যার জন্য পড়াশোনা এবং এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট। ওটা ছাড়া আপনি ইন ফিউচারে অনেক উপরের দিকে যেতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, এটাই হচ্ছে বিষয়। ওকে, ডেলিভারি একটা ইন্টারেস্টিং প্রশ্ন পেয়েছি। একজন বলছে যে আমি তো প্রতিদিন বাসায় রান্না করি, আমার এটাই, শব্দটা কি একটু ভালো করে দেখে নেই, মাঝে মাঝে বোরিং লাগে, কিভাবে আনন্দ খুঁজে পাবো? আচ্ছা, এটা একটা সার্বিক কোশ্চেন। ইনফ্যাক্ট আমার মনে হয় এই প্রশ্ন অনেকেরই আছে, আমাদের মায়েদের, আমাদের যারা বাসায় আরো অন্যান্য বোনদের, স্ত্রীদের, অনেকেরই। আসলে বোরিং লাগার বিষয়টা কি, আমরা যখন একই জিনিস অনেকবার করে ফেলি না, প্র্যাকটিস হয়ে যায় ওটা। মানুষ, যেমন আমি যদি জাভেদ ভাই আপনাকে আজকে গ্রিল চিকেন খাওয়ালাম, আপনি বললেন শেফ ওয়াও গ্রিল চিকেন, নেক্সট ডেও খাওয়ালাম, ওয়াওটা একটু ছোট হয়ে আসবে, তারপরের দিন বলবেন ওয়াও কম, তারপর দিন শেফ পাস্তা নাই বা পিৎজা নাই, আর কত এটা খাওয়াবে। এভরিডে আমরা যদি সেম জিনিসটাকে না করি, আমরা যদি একটু টেস্টটাকে ফিউশন করার চেষ্টা করি, যেমন আজকে আমি তান্দুরি চিকেন দিয়ে নান খেলাম, মেবি টুমোরো গার্লিক নান, ডে আফটার টুমোরো কুলচা, তারপরের দিন হচ্ছে নান, এরপর দিন আমি কুলচা খেয়ে আমি তন্দুরি রুটি বা অন্য রুমালি রুটি। এই যে ভ্যারাইটিস, এই ফিউশন, একটার সাথে একটা সংযুক্ত করা, এই টেস্ট গুলো দিতে থাকবেন। এতে কি হবে, যারা খাবে তারা তো ওয়াও ওয়াও ওয়াওই বলে যাবে, একই পরিধিতে সবসময় আপনি খুশি হয়ে যাবেন। আর সেকেন্ড থিং হচ্ছে আপনিও নতুন কিছু রোজ করছেন, আপনিও খুব ইন্টারেস্ট নিয়ে করবেন এটাকে, আপনিও খুব আনন্দ নিয়ে করবেন, থাকবে। এটাই এনজয়মেন্ট। আসলে রান্নাটা হচ্ছে এনজয় করার একটা জিনিস, এটাকে এনজয় করতে হয়। আমরা বলি না যে, আমরা কিন্তু আগে বলতাম গো অ্যান্ড হ্যাভ ইউর ব্রেকফাস্ট, গো অ্যান্ড হ্যাভ ইউর লাঞ্চ, বাট এখন আর এটা বলি না, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, গো অ্যান্ড এনজয় ইউর ব্রেকফাস্ট, মানে খাবারটাকে আনন্দের সঙ্গে, এভাবে আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিই। ওকে, সো ড্যানিয়েল ভাই আপনার সাথে কথা বলা আমার জন্য একটু মুশকিলই হয়ে যাচ্ছে আমি বলবো, কারণ কোভিড সিচুয়েশনে তো আমরা বাইরে যেতে পারছি না, কিন্তু আপনি যেভাবে খাবারের নাম বলছেন একটার পর একটা, আবার আমাকে বলছেন আপনাকে দিলাম, সো আমি কিন্তু মানে চোখে আই ডোন্ট নো কতদিনের মধ্যে আপনার সাথে দেখা হবে আপনার সাথে। ওকে, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি রুচির কথা বলছিলেন, একটু আগে বলেছেন যে মানুষের রুচি, টেস্ট, এটা মনে রাখতে হয়। তাহলে এই যে মানুষের খাবার রুচি কেমন, এটা আপনি কিভাবে বুঝেন? এটা কি বোঝার কোনো ব্যাপার? আমাকে দেখে কি বলতে পারবেন আমি কি ধরনের খাবার খেতে পছন্দ করি? যেমন আমি নরমালি যদি আপনার ফেস দেখে রিড করে বলি ইউ লাভ সুইট, আপনি সুইট অনেক পছন্দ করেন, ডেজার্ট টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোকে পছন্দ করেন। সেকেন্ড থিং হচ্ছে আপনি ঝাল পছন্দ করেন। আর থার্ড থিং হচ্ছে আপনি বিরিয়ানি টাইপ, যেটা অ্যারোমা অনেক বেশি, সেগুলোকে পছন্দ করেন। এন্ড ইউ ডোন্ট লাইক কফি, ইফ আই এম নট রং, আপনি টিতে বেশি কমফোর্টেবল। এটা কিভাবে বুঝলেন কফি? আমরা না না আমরা অনেকদিন গেস্টদেরকে হ্যান্ডেল করতে করতে
আমরা গেস্টদের বিহেভিয়ার গুলো বুঝি। যেমন আমি একটু ছোট্ট Okay. করেই বলি, আমরা আসলে বলি না মানুষকে গুড মর্নিং দিব না, আমি গুড মর্নিং Yes, মানুষকে অবশ্যই দিব, রেস্টুরেন্টে যখন আসবে হ্যাঁ। দিব, বাট তার মুড দেখে যদি গুড মর্নিং না দিই, গুড মর্নিং তার গুড থাকবে না। তো আমি একটা ছোট্ট স্টোরি বলি। আমি যখন দুবাই Please. সফিটেলে কাজ করি, দেয়ার ইজ এ ইজিপশিয়ান গেস্ট ইন দ্য রুম। আমার কিচেনের ঠিক পাশের যে লন ছিল সেখান থেকে রুম দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন আমি ফোনে মানে সেই গেস্ট ইজ এ ভেরি গুড গেস্ট, আমার লং টাইম স্টেইং গেস্ট, একটু পরে সে ব্রেকফাস্টে নামবে আমি সেটা জানি। তো আমি ডোরের সামনে দিয়ে তার শাউটিং শুনছিলাম, মেবি হি ইজ ভেরি অ্যাংরি উইথ হিজ ওয়াইফ, তার ফ্যামিলি অনেক ফার ওয়েতে থাকে, ঝগড়া হয় না হাজবেন্ড ওয়াইফের, এরকম কোনো কিছু হচ্ছিল বিকজ ফাইটিং ইন অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ। তো তখন আমার কাছে কি হয়েছে, তার ওই শাউটিং শুনে আমি জানি নাও হি ইজ ভেরি অ্যাংরি। তো আমি তখন রেস্টুরেন্টে নামলাম এবং তার কিছুক্ষণ পরে ওই গেস্টটা নামলো। তো জেনারেলি আমার তো এটা বোঝা উচিত যে তাকে আর মর্নিংটা গুড বলা যাবে না আজকে। সো আই হ্যাভ টু মুভ হিয়ার, ওয়েলকাম জানাতে হবে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে ইওর ব্রেকফাস্ট ইজ রেডি, ইউ কাম এনজয় ইওর ব্রেকফাস্ট। আর তখন তাকে গুড মর্নিং বলে সে যে মসজিদে ছিল, সে আমার মর্নিংটাকে আর গুড রাখতো না, ব্যাড করে দিত। সো এই বডি ল্যাঙ্গুয়েজ গেস্টের মুডের উপরে নির্ভর করে কথা বলা, গেস্টের মুডের উপরে নির্ভর করে তাকে ফুড অফার করা, এবং দূর থেকে তাকিয়ে আপনি দেখবেন আপনি যখন কোনো খাবার খান, আপনি খাবার খেয়ে মুখ দিয়ে বলার আগে কিন্তু আপনার মা বলে দিবে যে আপনার খাবারটা পছন্দ হয়েছে কিনা। মা কিন্তু আপনার কথা শুনে বলছে না, আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপরে বলছে, আপনার ফেস এক্সপ্রেশন। That's actually the language what we did, we chefs read. ওকে, গ্রেট। রিলেটেড আরেকটা প্রশ্ন, যেহেতু আপনারা অনেক ফিউশন করে ফেলেন, চেঞ্জ যেহেতু করতে হয়, আর নিশ্চয়ই আপনারা অনেক নতুন কিছু এক্সপেরিমেন্ট করেন, এটা কিভাবে বোঝেন যে কোনটার সাথে কোনটা মিক্স করতে হবে, মানুষ এটা গ্রহণ করবে কিনা, বা ওয়েদারের সাথে, সিজনের সাথে, বাংলাদেশের মানুষ হলে কিরকম, এইটা কি আপনারা মানে কোনো প্ল্যান করে করেন নাকি কিছু কিছু ওয়াইল্ড কার্ডের মতো হয়ে যায়? আমি কি সব আসলে জেনে ফেলতেছি নাকি? এটা আসলে সবাইকে জানা উচিত। অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। কেন এটা অনেক বছর ধরে আমি নিজেও রিসার্চ করছি। আমি একটু আপনাকে যদি নর্মালি বলি, আমরা কি করি বাংলাদেশে, সবার আগে যদি আপনার মনে আছে কিনা, বিটিভিতে অ্যাড দিত, চলো যাই চাংপাই নামে একটা রেস্টুরেন্ট, মনে আছে? অনেক বছর আগের কথা, ইটস এ চাইনিজ রেস্টুরেন্ট। সো অ্যাকচুয়ালি আমাদের ওখান থেকেই তো চাইনিজ থাই ফুডের শুরু হয়। আর এই ফুড গুলো যখন শুরু হয় আসলে এটা বাংলাদেশের টেস্টের সাথে কাস্টমাইজ হয়ে যায়। কাস্টমাইজ হচ্ছে গ্রিন চিলি, কোরিয়ান্ডার লিফ, গার্লিক, জিঞ্জার, এগুলো সব কি হচ্ছে থাই চাইনিজের বা এশিয়ান কুইজিনের সাথে মিক্স হয়ে যাচ্ছে। আমরা কেন এটাকে মিক্স করছি বা করেছে কেন? বিকজ আমাদের টেস্টের ভিতরে হচ্ছে ঝাল, টক, মিষ্টি, এই জিনিসগুলো আছে। কিন্তু অরিজিনালি যদি আমি এখন আপনার টেবিলের উপরে অথেন্টিক চাইনিজ ফুড সার্ভ করি, আপনি অবশ্যই খেতে পারবেন না, মুশকিল হয়ে যাবে না। দ্যাট মিনস আমাদের এই চাইনিজ থাই যাই আছে বাংলাদেশে, এটা কিন্তু অথেন্টিক না, এটা হচ্ছে কাস্টমাইজ। সেরকম আমরা গ্রিল চিকেন খাচ্ছি কারি সস দিয়ে, কোথায়? ইউকে তে। কারি সস হচ্ছে ইন্ডিয়ান সস, গ্রিল চিকেন হচ্ছে ইউরোপিয়ান ডিশেস। কেন? বিকজ ইউরোপিয়ান পিপল দে লাইক কারি এন্ড ইন্ডিয়ান পিপল দে লাইক চিকেন, গ্রিল চিকেন। এই যে কম্বিনেশন হয়ে কি হয়েছে, এখন টোটাল ইউকে তে আপনি যদি যান, দে হ্যাভ লটস অফ ইন্ডিয়ান রেস্টুরেন্টস এন্ড অল দ্য ব্রিটিশ পিপল দে লাভ ইন্ডিয়ান ফুড। এইখানেই হচ্ছে মিক্স এন্ড ম্যাচ হচ্ছে, কিভাবে এক দেশের সসের সাথে আরেক দেশের ফুড, আরেক দেশের সালাদের সাথে আরেক দেশের ড্রেসিং, এটা হচ্ছে সম্পূর্ণভাবে মিক্স হয়ে যাচ্ছে। মিক্স হয়ে মানুষের কাস্টমাইজ একটা টেস্ট বা ফিউশন ডিশেস চলে আসছে। ওকে ওকে ওকে, গ্রেট। সো আমরা প্রোগ্রামের মোটামুটি মাঝে, তো আমাকে ওই ছোট দুই একটা ঘোষণা একটু দিয়ে নিতে হবে। আপনি একটু জিরিয়ে নেন, জাস্ট 30 সেকেন্ড লাগবে। একটা বিশেষ বিষয় বলতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা রকমারি ক্যারিয়ার কার্নিভালের ক্যারিয়ার ক্লাবের ডিসকাশনের ভিতরে আছি, এবং এই সময় এই 7 দিন রকমারি থেকে বিশেষ ছাড় দিচ্ছে তারা, যেগুলো হচ্ছে ক্যারিয়ার রিলেটেড যে সমস্ত বই। আমি সংক্ষেপে বলছি কারণ ড্যানিয়েল ভাইয়ের সময়টা আমি নিতে চাই। 25 থেকে 50% পর্যন্ত ছাড় আজকে আমাদের গেস্ট ড্যানিয়েল ভাই। সো তার নামের প্রোমো কোড DANIELC লিখে আপনারা যদি আজকে পারচেজ করেন তাহলে তার উপর আবার এডিশনাল 5% ছাড়। আর আমি যেহেতু আপনাদের হোস্ট আজকে, ড্যানিয়েল ভাই না, আমি হোস্ট, উনি সব জায়গায় চিফ শেফ হিসেবে হোস্ট থাকেন, আমি আজকে হোস্ট। তো আমার একটা অদ্ভুত প্রশ্ন, কোন সমস্যার সমাধানে আপনি কিভাবে সিদ্ধান্ত নেন? এর প্রশ্ন উত্তরটা রাইট রং নেই, যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন। এইখানে নিচে ভিডিওর নিচে কমেন্ট লিখে #ZAVED লিখতে হবে। কালকে 5টা পর্যন্ত লেখার সময় পাবেন। রকমারি টিম ডিসাইড করবে, আমি কিন্তু করবো না, আমি প্রশ্ন করেই খালাস। রকমারি টিম ডিসাইড করবে কে উইনার হয়েছে, এবং উইনারদেরকে আমার লেখা বই থেকে আমি একটা বই অটোগ্রাফ হিসেবে দেব, সেরা উত্তরটা থেকে। আচ্ছা, আমরা আবার ফিরে আসবো ড্যানিয়েল ভাই। আমার কথা বলতে বলতে একটা কথা মনে পড়েছে।
আমি জাস্ট আপনার কাছে জানতে চাইবো। জি। আমরা জানি যে বোম্বেতে একটা দুর্ঘটনা ঘটেছিল, সাম অ্যাটাক অন হোটেল তাজ এন্ড অ্যারাউন্ড, ওটা নিয়ে একটা সিনেমাও হয়েছে সম্ভবত, বোম্বে হ্যাঁ। অ্যাটাক সামথিং। তো এই সিনেমাটা যখন আমি দেখছিলাম তখন আমি দেখলাম অনুপম খের চিফ শেফের চরিত্রে অভিনয় করছেন সিনেমাটাতে, এবং দেখা গেল যখন ওটা আক্রমণের মধ্যে পড়ে গেছে, সো হোটেলের তো পুরো কমান্ড ভেঙে পড়েছে, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, গোলাগুলি হচ্ছে। তখন চিফ শেফ হিসেবে উনি একটা হায়ারার্কিতে উনি একটা কন্ট্রোল নিলেন ওনার ওই জায়গার লোকদের, এবং লবিতে যত গেস্টরা ছিলেন তাদেরকে উনি নিয়ে গেলেন, Kitchen- এবং একজন গেস্টকে কিচেনের পিছনে একটা বিশেষ মিটিং রুম ছিল যেটা খুব কম লোকরা থাকতেন। এবং এটাও দেখলাম যে একজন ভদ্র মহিলাকে উনি প্রথমে 2-3 বার খুব ভদ্রভাবে বলেছেন যে মিস ম্যাডাম প্লিজ গো, 2-3 বার বলার পর তার যেহেতু সিকিউরিটি ইস্যু উনি কিন্তু একবার রেগে বলেছে, উপায় নেই, বাঁচাতে হবে। তারপর নেয়ার পর আমি ঠিক জানি না শেষ পর্যন্ত উনি বেঁচে ছিলেন কিনা, বাট ওনার অনেক কলিগ মারা যান যারা মূলত ওনার সাপোর্ট স্টাফ, কিন্তু ওনারা কিন্তু জীবন দিয়ে গেস্টদেরকে বাঁচিয়েছিলেন, এটা আমি সিনেমায় আমার পরিষ্কার মনে আছে। আমি যা জানতে চাচ্ছি শেফদের হায়ারার্কির ব্যাপারটা আসলে কি, বা ওইখানে উনি কিভাবে, এটা কি আপনাদের কোনো ডিসাইড করা থাকে যে হোটেলের কোন সময় আপনি কোন নেতৃত্বটা দিবেন? Actually, the department heads, general manager, executive chef, chief security officer, maintenance officer, HR, যারা ডিপার্টমেন্ট হেডস থাকেন তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। আমার কিচেন এরিয়াটা হচ্ছে আমাকে সিকিউরিটি মেনটেন করতে হবে, জেনারেল ম্যানেজারকে সম্পূর্ণ হোটেলের সিকিউরিটিকে মেনটেন করতে হবে। সো লট অফ ডিপার্টমেন্টস ইজ দেয়ার, বাট যখনই একটা ক্রাইসিস হয়ে যাবে হোটেলের ভিতরে তখন আমার কাছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হচ্ছে মাই গেস্ট, যারা আমার হোটেলের অতিথি। তো এটার জন্য আমাদেরকে যখন ফায়ার ট্রেনিং করানো হয়, আমাদেরকে যখন সেফটি এন্ড সিকিউরিটি ট্রেনিং করানো হয়, তখন আমাদের সবচেয়ে আগে হচ্ছে ইফ ইউ আর এ ডিপার্টমেন্ট হেড ইউ হ্যাভ টু সেভ ইউর কলিগস ফার্স্ট। আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট থাকে, সেখানে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পৌঁছে দিতে হয়। এরপরে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের এক্সিস্টিং গেস্ট এবং আমাদের কলিগস আরো যারা যারা আছেন সবাইকে, কারণ এই ট্রেনিং গুলাকে এত ডেঞ্জারাসলি আমরা আমি ডেঞ্জারাস বলবো না, আসলে যখন আমরা ফায়ারের সাথে লাইভ গিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা আসলে বুঝতে পারি যে আমরা কোন সিচুয়েশনের ভিতরে আছি। ফায়ার কত ফাস্ট, আমরা কিন্তু চুলায় আগুন জ্বালাই না ডিম ভাজার জন্য, আমরা মনে করি কন্ট্রোল, বাট এক সেকেন্ডের মধ্যে ফায়ার আমরা ট্রেনিং করেছি তখন আমরা দেখেছি। সো ওই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদেরকে ওইভাবেই ট্রেনিং করেছি আমরা যে আমাদেরকে গেস্টদেরকে, ভ্যালুয়েবল গেস্টদেরকে আমাদেরকে সেভ করতে হবে। বাট এরপরেও কিন্তু আমাদের অনেক কিছু রেস্ট্রিক্টেড থাকে। আমি কিচেনের ইউনিফর্ম পরে যে আমি আগুনে ঝাঁপ দিতে পারবো সেটা না, কিন্তু আমাকে আমার গন্ডির ভিতরেই থাকতে হবে, আমাকে আমার জিনিসগুলোকে সেভ করতে হবে। ঠিক সেরকম ফ্রন্ট অফিস সিকিউরিটি অফিসার দে আর সেভিং দ্য গেস্ট, তারপর অন্যান্য ডিপার্টমেন্ট তারাও করছে। যখন দেখা যাচ্ছে যে আপনি 11 তলার একটা কিচেনে রয়েছেন, আপনার নিচে 10 তলায় একটা গেস্ট আটকে রয়েছে, সো ইউ হ্যাভ টু সেভ দেম ফ্রম দেয়ার। তখন আপনি আর শেফ নাই, আর জেনারেল ম্যানেজার নাই, বা সিকিউরিটি অফিসার নাই, সো ইউ আর এ হিউম্যান বিং দ্যাট টাইম। দ্যাটস ইওর ফার্স্ট ডিউটি টু সেভ ইউর গেস্ট when you are on duty. এই ধরনের জিনিসগুলো আসলে আমাদেরকে ব্রিফ করা হয়, আমাদেরকে জানানো হয়, আমাদেরকে শেখানো হয়, এরপর আমরা এটাকে আমাদের মাথায় রাখি এবং আমরা সবসময় অ্যালার্ট থাকি। আর 5 স্টার হোটেলগুলোতে আসলে খুব কম, সারা ওয়ার্ল্ডে যে 5 স্টার হোটেলগুলোতে আগুন লেগেছে এর একটাই রিজন হচ্ছে, খুব কম আসলে, আপনি হাতে গোনা দেখেন বিগ হ্যাসেল বা বিগ অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে 7-8টা, যদি আমি লাস্ট 100 বছরেও ধরি এরকম। হোটেলের যে স্টাফ গুলো থাকে তাদের প্রতি 3 মাস অন্তর অন্তর তাদেরকে ফায়ার ট্রেনিং করানো হয়, তাদেরকে সবকিছু রিভিউ করানো হয়, তাদেরকে প্র্যাকটিস করানো হয়, মহড়া করানো হয়। তো এটা দেখেও যদি অন্য ইন্ডাস্ট্রি গুলোও শিখে, আমার মনে হয় আগুন লাগা অনেক কমে যাবে। হোটেল ইন্ডাস্ট্রিতে আসলে ফায়ার অ্যাক্সিডেন্ট গুলো অনেক কম, অনেক। I think আমাদের এখান থেকে শেখার আছে। Only the reason is their training, their proper training. That's the thing. Yeah. যেটা আপনি এই প্র্যাকটিস এবং লার্নিং পিরিয়ড, ট্রেনিং, এটার কথা কয়েকবার বলছিলেন। আমার এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন মনে এলো যে আপনার এই থ্রু আউট লার্নিং, যদিও আপনি আপনার বাবা বা ফোরফাদারদের কাছ থেকে মোরালে জানতেন এই বিজনেসটা বা এই কাজটা বা প্রফেশনটা সম্পর্কে, বাট স্টিল আপনার মধ্যে একটা বা দুইটা বা তিনটাও হতে পারে ওয়াও ক্রিয়েট হয়েছে আফটার দ্য ট্রেনিং। আপনি আগে এরকম মানুষ ছিলেন না কিন্তু বদলে গেছেন কোনো একটা দুইটা ট্রেনিং, এটা কি হতে পারে বা কি এরকম কিছু মনে পড়ে কি? হ্যাঁ, আমি একটু ছোট্ট করে বলি। আমি ফার্স্ট কালিনারি আর্টস এর উপরে কোর্স যখন কমপ্লিট করি তখন আমি আমার নিজের পেশেন্স এত ছিল না আসলে। আমি তখন চিন্তা করতাম আমি আসলে পারবো কিনা। তখনও আমি আসলে কিচেনের ভিতরে ইন্টার্নশিপের জন্য ঢুকি নাই। আমি আপনাকে বললাম না যে বোম্বে তাজের কথা আপনি বললেন, আই গট দ্যাট হোটেল, আমি ইন্টার্নশিপ করেছি ওখানে। আমার লাইফের প্রথম ইন্টার্নশিপ হচ্ছে বোম্বে তাজে ছিল আমার। এটা আমার ভেরি শর্ট টাইম, এটা হচ্ছে 1994 ওই সময়টায় আমার কোর্স কমপ্লিট করার পরে, বাট দ্যাটস অনলি ফর 1 মান্থ, যেটা হচ্ছে ক্যাটারিং অন কলে তারা কাজ করাইতো। তো সেরকম ভাবে তাদের সাথে কাজ করেছি। এরপরে আমি ঢাকা শেরাটন থেকে ইন্টার্নশিপ করেছি। তো ওইখানে যখন গেলাম আমি, তখন আমি আসলে সমুদ্রের মাঝখানে আসলাম।
তখন আমি বুঝতে পারলাম আসলে যে এটা আসলে অনেক এনজয়েবল একটা মানে কাজ, এনজয় করার মতো একটা জায়গা। আমি যখন একটা নতুন ডিশ বানাবো তখন তো প্রথম আমার লাইফে আমি আমার একজন শেফের নাম বলছি, মিস্টার ফ্রান্সিস, উনি কাজ করছেন, উনি স্টেক বানাচ্ছিলেন। তো যখন উনি স্টেক Okay. বানাচ্ছিলেন তখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম স্টেকের প্রেজেন্টেশন করার আগে ওনাকে আমি বলেছিলাম যে শেফ আমি এই জিনিসটা একটু দেখতে চাই, শিখতে চাই। তো খুব রাগী শেফ ছিল উনি, তো উনি একটু হাইট করে করেই কাজ করতো, বা আমাকে খুব পছন্দ করতো, আদর করতো। তো উনি আমাকে হাতে ধরে ধরে জিনিসগুলোকে শিখাইছে। আফটার 15 days দ্যাট ডিশ আই মেক ওয়ান ডে, যখন উনি ছিলেন না কিচেনে, তখন আমি যখন বানাইছি, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে আত্মতৃপ্তি আমি ওই ডিশটাকে বানিয়ে পেয়েছিলাম ওই দিন, যে আমি শেফের কাছাকাছি যেতে পেরেছিলাম বানিয়ে কিছুটা। তখনই আমি শিওর হয়েছিলাম যে আসলেই আমি শিখে মেবি ইন ফিউচারে আমি ভালো শেফ হইতে পারবো যদি আমি এইভাবে Okay. শিখতে থাকি। কিন্তু আপনি যে রাগী শেফ ব্যাপারটা বলেন, রাগী শেফ ব্যাপারটা কি? আপনাকে দেখে তো আমার মনে হয় না, বা আমরা যে কথাগুলো এতক্ষণ বললাম, একটা শেফের তো রাগ থাকবেই না মনে হচ্ছে। রাগী শেফ না। ব্যাপারটা কি? মানে রেগেও যান মাঝে মাঝে না, ঠিক মতো যদি কাজ না হয়? শেফরা হচ্ছে আসলে খুব পারফেকশনিস্ট হয়। পারফেকশনিস্ট বলতে হচ্ছে যে আপনি আমাদের বানানো একটা ফুড আপনি দেখলে বুঝতে পারবেন যে কোথাও এক চুল পরিমাণ বাঁকা বা লুকস অড বা এই ধরনের কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে আমাদের ড্রিম। আমরা কোনো খাবার বানানোর আগে ইমাজিন করি। যখন ইমাজিন করি আসলে দোষটা হচ্ছে আমাদের রাগী শেফদের, দোষটা আমাদের কলিগদের না। আমাদের কলিগরা আসলে আমাদেরকে অনেক সাপোর্ট করে, তারা শেফ করে জান দিয়ে দেয়, কারণ তারাও কাজ শিখতে চায়। আমরা ওটা ভালো মতো বুঝি, কারণ কি আমার ইমাজিন তো আপনি বানাতে পারবেন না আসলে, আমার ইমাজিন আমি বানাইতে পারবো। কিন্তু তারপরেও আমি তখন ইমাজিন করেছি যে আমি গ্রিল চিকেনের পাশে একটা স্প্রিং অনিয়ন দিব, এর পাশে একটা লেমন দিব, এর পাশে একটা পটে সস দিব। দ্যাটস মাই ইমাজিনেশন। আমি হয়তো আমার তিনজন যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে আমি শেয়ারও করি নাই, বাট যখন বানাতে যাচ্ছি আমি গেস্টকে খাওয়াবো, গেস্ট দেখে ওয়াও বলবে, ওটা তো আমার মাথায় রয়েছে। আমি কি করছি, ক্রেজি হয়ে যাচ্ছে আমার স্টাফদের প্রতি, এটা করো না কেন, ওইটা করো না কেন। ওই মোমেন্টটা হচ্ছে উই আর ক্রেজি পিপল, আমরা রাগি শেফ, আমরা শেফ রাগি, বাট উই আর নট ক্রেজি ফর গেস্ট, উই আর অ্যাকচুয়ালি ক্রেজি ফর দ্যাট ডিশ টু মেক ইট প্রপারলি। আবার এটাও চিন্তা করি যে রাগ করছি, বকা দিচ্ছি, আসলে দোষটা আমার, দোষ তো তাদের না, তারা তো আমার ইমাজিনেশনটা জানে না। আমার ইমাজিনেশনটা আমি জানি যে আমি কিভাবে বসাতে চাই। সো ইন দ্যাট সেন্স উই পুট আওয়ার ওন হ্যান্ড টু ওয়ার্ক। বাট বকাবকি আমরা করি কাজের সময়, এটা আমাদের আসলে ইন্টারনাল, ইউ ক্যান সে দিস আর প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, বা আমরা একটু রেগে যাই কোনো এটা। বাট আমাদের অন্যরকম। জাভেদ ভাই একটু কথা বলি, আপনারা আমাদেরকে ক্যারেক্টার দেখলে বুঝতে পারবেন যে আমাদের কিচেনের ডোর আর রেস্টুরেন্টের যে ডোরটা আছে, এই ডোরের যে মাঝখানের 1-2 সেকেন্ড, এই 1-2 সেকেন্ডের ভিতরে আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। সাপোজ আই এম শাউটিং উইথ মাই স্টাফ ইন দ্য কিচেন, হ্যাঁ, ওদিকে বাইরে কোনো গেস্ট খাবার খেয়ে ওয়াও বলে বলছি আই ওয়ান্ট টু মিট উইথ শেফ, তখন ওইটার এসে বললো শেফ গেস্ট তো খুব খুশি আপনার খাবারকে আপনাকে ডাকছে। তো 1 সেকেন্ডের মধ্যে রাগান্বিত ফেসটাকে হাসির মধ্যে নিয়ে দিতে হয়। তো দ্যাটস অ্যাকচুয়ালি আওয়ার ক্যারেক্টার। আজকে আসলে সত্যি আমি অনেক জিনিস জানলাম এই অল্প সময়ের মধ্যে আপনার কাছ থেকে। আর আপনি একটা সময়ের কথা কিন্তু শুরুর দিকে বলছিলেন, বিশেষ করে আমাদের দেশে ফিমেলদের, এগুলা বলার সময় একটু সময়ের কথাটা বলছিলেন। তো এই পেশায় আসলে দৈনন্দিন ভাবে সময়ের অ্যালোকেশনটা কিভাবে করতে হয়? এটা আসলে আমি একটু টাইমিংটাই বলে দিই। এটার ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে সবার যেমন 9 আওয়ার্স থাকে, বাট এখানে 12 আওয়ার্স স্টার্টিং এ কাজ করতে হয়। কেন? অ্যাটলিস্ট কাজ করার সময় আপনি যদি একটু বেশি আওয়ার্স দেন, আপনি খুব আর্লি শিখে ফেলতে পারবেন। যেটা 2 বছরে শেখার, সেটা আপনি 1 বছরে শিখে ফেলতে পারবেন। টাইম সেভিং এর একটা অনেক বড় বিষয় আছে আমাদের বাংলাদেশে, যেটা আমি সবসময় লেকচারের সময় বলি বা যখন আমি শিখাই বলি, যে আমরা আসলে টাইম সেভিং এর বিষয়টাকে মাথায় নেই না। যেমন আমরা যদি নর্মালি এটা চিন্তা করি যে আমাদের এজ লিমিট, আমরা যদি নর্মালি 60 years, so 60 years এর ভিতরে you spend your 20 years because you completed your childhood. Last 20 years যখন আপনি 40 থেকে 60 তে যাবেন, you are old man, you are in a doctor place or somewhere, that's finished. Now you have only 20 years, you have 20 years to lead your life. এই 20 years যদি আপনি ভাগ করে দেখেন, 8 ঘন্টা করে রোজ ঘুমাচ্ছেন, this 20 years also gone. তা আপনি কখন ডিসিশন নেবেন যে কোন ক্যারিয়ারে আসবেন, কিভাবে কি করবেন? So for that reason you have to save your life for your training. Lifetime শুধু ট্রেনিং করলে হবে না, মিনিমাম শেখার যোগ্যতা নিয়ে ট্রেনিং শেষ করে আপনাকে প্রফেশনে নেমে যেতে হবে। প্রফেশনের সাথে জব করে করে ট্রেনিং করতে হবে। যেমন আমি আমার লাইফে শুধু 1 ইয়ার ডিপ্লোমার পরে 2 ইয়ার্সের যে আমার একটা প্রোডাকশন ট্রেনিং ছিল, এটার পরে আমি আমার লাইফে আর কোনো ট্রেনিং এ হাত দিইনি। আমি প্রফেশনে চলে আসছি, অন জবে গিয়ে আমি হাইজিন, হ্যাসাপ, হেলথ ট্রেনিং, এগুলো সব আমি অন জবে করেছি, ফায়ার ট্রেনিং অন জবে করেছি, বিকজ আই হ্যাভ টু সেভ মাই টাইম from my profession. That's the important thing actually. You have to save your time for learning and in your profession also. ওকে। তো ড্যানিয়েল ভাই, একটা মজার প্রশ্ন করতে চাই। এমন কোন জিনিস কি আপনি ভালো বানান যেটা আপনি খান না? কারণ বিইং আ হিউম্যান, আপনি তো অনেক কিছু খাইতে পছন্দ নাও করতে পারেন, বা আপনার রেস্ট্রিকশন থাকতে পারে।
কিন্তু আপনাকে বানাতে হয়, আপনি অনেক মজাদার করে বানান, বাট ইউ ক্যান টেক ইট। এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, পার্সোনাল আসলে আমি কোয়েশ্চেন বলে দিই, আপনি স্কিপ আমি পেস্ট্রি পছন্দ করি। না না, ইটস ওয়ান্ডারফুল কোশ্চেন। আসলে এটা হয়, মানে এটা আবার অ্যালার্জির ব্যাপারও আছে। যেমন আমি হ্যাঁ। পেস্ট্রি খেতে কখনোই পছন্দ করি না। আসলে আই হেট পেস্ট্রি, মানে ক্রিম সুগার আমি হেট করি। বাট আমি 3 বছর শুধু বেকারি পেস্ট্রি উপরেই কাজ করেছি, এবং আমি পাইপিং এর উপরে আই গট দ্য বেস্ট সার্টিফিকেট ফ্রম অ্যাকর্ড গ্রুপ অফ হোটেলস পাইপিং ফর ওয়েডিং কেকস। এবং আমি একবার 11 তলা কেক বানিয়েছিলাম যার ওয়েট ছিল হচ্ছে 350 পাউন্ড, পিক কেক ফর ওয়েডিং। যেটার জন্য আমি আসলে খুব অ্যাচিভমেন্ট করেছিলাম। 350 পাউন্ডের কেক, একটা ওয়েডিং কেক ছিল, ভেরি এক্সপেন্সিভ ওয়ান। সো এইটা আমার আসলে ওই কাজগুলো করেছি তখন আমার তখনই প্রবলেম ছিল যে সুগার আমি টাচ করতে পারি না। সুগার টাচ করলে আমার শরীরের ভিতরে অ্যালার্জির মতো লাগে, মানে আই ক্যানট হ্যান্ডেল দিস। বাট আমি কাজ করেছি 3 বছর, যখন আমি কাজ করতাম হাত ধুতাম। হ্যাঁ, আর সুগার সুইট এটা আমি আসলে ওই সময় পছন্দ করতাম, ওই সময়টার জন্য বলছি। সো পেস্ট্রিজ আমি হেট করি খেতে, বাট আমি পেস্ট্রি বানাই, আমি চকলেট ডেকো বানাই, আমি সুগার ডেকো বানাই, যেটা আমি মনে করি যে আমার খুব ভালো লাগে এগুলো করতে। কিন্তু আমাকে ওই যে একটা অ্যালার্জিটিক প্রবলেম থাকে যে আমি সুগার খেতে পছন্দ করি না। এটা অনেক মানুষের অনেক কিছুতে আছে, অনেক র মেটেরিয়াল ফুডের ভিতরে এই ফুড অ্যালার্জিটা থাকে, ট্রু। সো কিন্তু এটা হলো আপনি পেস্ট্রি খেতে মানে চান না, কিন্তু বানান, সমস্যা তো নেই, কিন্তু খেতে চান না, কিন্তু পারেন না, এরকম কিছু নেই? খেতে চাই কিন্তু পারি না হচ্ছে বিফ। আই লাভ বিফ, বিফ মিট অনেক পছন্দ করি, কারণ কোলেস্টেরল হাই, কম খাওয়া যায়। হ্যাঁ, ওকে। হ্যাঁ, যেমন আমি কোরবানি ঈদের সময় বাংলাদেশে কোরবানি যখন হয়, তো আমি সকালবেলায় পাঞ্জাবি পরে বের হয়ে যাই। তো মা জিজ্ঞেস করে ওয়্যার আর ইউ গোয়িং, আমি বলছি নামাজ পড়ে আসি একটু। সব ফ্রেন্ডরা আমার নামাজ পড়তে যাচ্ছে, ওদের সাথে আমি নামাজ পড়তে যাই। এরপরে সবার এখানে যাই, অনেক গরুর মাংস চলে আসে। সো আমি আসলে বিফ পছন্দ করি, বিফ বোনা, বিফ কালি বোনা, বিফ মেজবানি, বিফ দরবারি। সো বিফ ইজ এ ওয়ান্ডারফুল রেড মিট অ্যাকচুয়ালি, হোয়াট আই লাইক অ্যাজ এ শেফ। আমি বিফটাকে অনেক বেশি পছন্দ করি আসলে, বাট খেতে পারি না, এটা সত্যি কথা যাবে, বিকজ অফ রেস্ট্রিকশন। আই থিংক আমাদের সবারই অবস্থা। লাইফ কিন্তু সেভ করতে হবে। আপনি ডাক্তারের কাছে তো লাস্টের 20 বছর যাওয়া যাবে না। ডেলি ভাই একটা প্রশ্ন করেছে, আপনি শেফ হওয়ার পর কি কখনো এমন হয়েছে যে লবণ বা অন্য কিছু বেশি হয়ে যাওয়ার ফলে পুরো খাবারটাই ফেলে দিতে হয়েছে? এটা দর্শকের প্রশ্ন। এটা অনেকবার হয়েছে। হ্যাঁ, না ইটস এ ভেরি নাইস কোশ্চেন। আসলে এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। আমাদের এখানে আমরা সবসময় একটা কথা বলি যে লবণ কম বেশি হলে ওটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে গেস্টকে কোনোভাবে ম্যানেজ করে দেওয়া, বাট হুইচ ইজ টোটালি রং ইন দিস ইন্ডাস্ট্রি। আপনি গেস্টের কাছ থেকে যদি একটু সময় নিয়ে আপনি কথা বলে ওনার কাছ থেকে আবার ডিশটাকে রেডি করে দেন, আমি বলবো সেটাই হচ্ছে সবচেয়ে বিষয়, বিকজ guest is paying the money for his proper food, not with salty food. তো আমরা কি করি আসলে অনেক সময় এটা ম্যানেজ করার চেষ্টা করি। যেমন 500 জনের খাবারটা কিন্তু 5 মিনিটে বানানোটা খুব কঠিন হয়ে যায়। তখন আমরা হয়তো লেমন জুস অথবা সুগার অ্যাড করে অথবা ইয়োগার্ট অ্যাড করে বা ফুডের স্টাইলটাকে চেঞ্জ করে আমরা ম্যানেজ করে কোনোভাবে খাবার করি। বাট ইউ হ্যাভ টু বি অনেস্ট, ইউ হ্যাভ টু টক টু ইয়োর গেস্ট অর হোস্ট ফার্স্ট, স্যার আই এম চেঞ্জিং ইয়োর মেনু ইন দিস ওয়ে। আমাদেরকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতে হবে এবং সবচেয়ে কথা বলেই তার কাছ থেকে ম্যানেজ করতে হবে, বিকজ হি ইজ পেইং দ্য মানি ফর দিস হোল ফুড। অথবা একটা ওয়েডিং পার্টি, ভেরি ইম্পর্টেন্ট পার্টি, কোনো মিস্টেক হতেই পারে, বিকজ মানুষের মাত্রই ভুল হয়। আর শেফরা এতগুলো ডিশ সারাদিন তৈরি করে, শেফরা এতগুলো ডিশ সুপারভাইজ করে, মিস্টেক হতেই পারে। বাট আপনাকে অনেস্ট থেকে তার সাথে কথা বলে তাকে ম্যানেজ করবেন। মানুষ তো রয়্যাল বেঙ্গল টাইগার না, তারা হবেই। আমার এরকম একটা হয়েছিল একবার, 125 জনের গ্রিল চিকেন ছিল। সো ওই গ্রিল চিকেনে পাপরিকা সস যাওয়ার কথা ছিল, বাই মিস্টেক এতগুলো সসের মধ্যে আমি মাথার মধ্যে আমার ছিল না যে আমাকে পাপরিকা সস নিয়ে 11 তলায় যেতে হবে। তো সার্ভিস স্টার্ট এন্ড আই ডিডন্ট ব্রিং দ্যাট পাপরিকা সস, আই ব্রিং ক্রিম মাদাগাস্কার সস। সো যখন ক্রিম মাদাগাস্কার সস নিয়ে গেছি, আমার তখনই লাস্ট সার্ভিং এর সময় আমার এটা মনে হয়েছে। দেন আই টক টু দ্য হোস্টকে বললাম যে স্যার বাই মিস্টেক আই ব্রিং দিস সস, বাট দিস সস ইজ ভেরি টেস্টি অলসো, ইউ ক্যান ট্রাই ইট। গেস্টটা খুব ভালো ছিল আমার সাথে, বলছে স্যার ডাজন্ট ম্যাটার, ব্রিং দিস, গিভ দিস সস টু এভরিওয়ান। সো কি হয়েছে, আমি ম্যানেজ করে ফেলছি কোনোভাবে। বাট যে গেস্ট আমাকে বলতো নো শেফ আই নিড পাপরিকা সস, then I have to run downstairs to bring that sauce again and I have to excuse from the guest, give me 2 minutes sir, I'm just bringing it back. So এই ধরনের অ্যাটিটিউড গুলো আমাদেরকে থাকতে হবে, অলওয়েজ পজিটিভ টু রিয়েলাইজ দ্য গেস্ট। আর কমপ্লেনিং এর বিষয়টা হচ্ছে এরকম যে আপনি অনেক দামি শেফ হয়ে যান বা যাই হয়ে যান বা পৃথিবীর বুকে অনেক বড় কিছু হয়ে যান, ইওর গেস্ট সে কম টাকা দিয়ে পে করুক আর বেশি করুক, গেস্ট ইজ গেস্ট। সে কমপ্লেন করলে আপনাকে অ্যাপোলোজাইজ করতে হবে, আপনাকে তার ডিশটাকে চেঞ্জ করতে হবে, তার সাথে খুব সুন্দর বিহেভ করতে হবে এবং তাকে অ্যাজ এ ফ্যামিলি এনভায়রনমেন্টে তাকে ফুডটাকে সার্ভ করতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট থিং ফর এ শেফ, হাউ টু হ্যান্ডেল দ্য গেস্ট এন্ড হাউ টু হ্যান্ডেল দ্য কমপ্লেইন্টস।
জি জাভেদ ভাই, আমি ড্যানিয়েল ভাই, আমরা ট্রেনিং করে দিচ্ছি একসাথে আর কি সবাইকে। না না, ফাইন ফাইন, গ্রেট, খুব ভালো হচ্ছে, মানে আমি অনেক মজা পাচ্ছি। সো একটা প্রশ্ন বারবার আসছে, ফ্যামিলিকে ম্যানেজ করার জায়গাটা, যদিও আপনি শুরুর দিকে বলেছেন, এমন হতেই পারে আমাদের দর্শকরা হয়তো অনেকে একটু পরে জয়েন করেছেন, হয়তো মিস করে ফেলেছেন, বাট আমাদের দেশে এবং কালচারে আবার পরিবারকে যে কোনো কিছুতেই ম্যানেজ করতে হয়, বিশেষ করে ইয়াঙ্গার এজে, যখন তার শেখার সময়। আপনি কি ওই জায়গায় আরেকবার একটু বলবেন, পরিবারকে কিভাবে আমরা ম্যানেজ করবো, কিভাবে বোঝাবো যে আমিও ড্যানিয়েল সাহেব হবো একদিন? না, অবশ্যই একটা ভালো শেফ, অবশ্যই আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো শেফ আছে জাভেদ ভাই। আপনি যদি ইন্টারন্যাশনালি চেক করেন, বাংলাদেশের শেফরা সারা ওয়ার্ল্ডে অনেক সুনামের সহিত কাজ করছে। বড় বড় 5 স্টার হোটেলগুলোতে এক্সিকিউটিভ শেফ হিসেবে কাজ করছে, সুশেফ হিসেবে কাজ করছে, ইভেন কি তারা উদ্যোক্তা, অনেক রেস্টুরেন্টের মালিক আমাদের বাংলাদেশি শেফরা। সো আমি প্রাউডলি এটা বলবো যে আমাদের বাংলাদেশি শেফরা ছাড়া ওয়ার্ল্ড কুলিনারিতে 20% এর ব্যাঘাত ঘটবেই। Because I work in Middle East, I see each and every 5-star hotels, lot of Bangladeshi people, they are working, they are involved in this industry. আমরা আমাদের স্টুডেন্ট বা ইয়াং এজে আমাদের গার্জিয়ান থেকে যেটা বুঝাবো সেটা হচ্ছে, ফুড ইন্ডাস্ট্রি অনেক এক্সপেন্সিভ। একটা 5 স্টার হোটেলের মূল্য হচ্ছে 250 থেকে 300 কোটি টাকা। তার ভিতরে যে কিচেনটা থাকে এবং এই ফুড ইন্ডাস্ট্রিটা থাকে, তার উপরে ইনভেস্ট হয় 80 থেকে 90 কোটি টাকা। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একটা অফিস তৈরি করতে বা একটা ট্রেডিং বিজনেস তৈরি করতে ইনভেস্টমেন্ট হচ্ছে 5 কোটি টাকা, বাট একটা ফুড প্রোডাকশন ইন 5 স্টার হোটেল, ওর যে ইকুইপমেন্টের ভ্যালু আছে, দ্যাট ইজ কল্ড 80 করোড় টাকা, 100 করোড় টাকা। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি। এবং আপনি মনে রাখবেন, কিয়ামত যেদিন হবে পৃথিবীতে, বাট এন্ড অফ ওয়ার্ল্ড ফুড, ইউ নো, সারাদিনে যদি 3 খায়, একবার চেঞ্জ করে। So food is the end industry in the world. ড্যানিয়েল ভাইকে আমরা একটু বোধহয় মিস করছি, টেকনোলজিক্যাল সমস্যা হতে পারে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের সাথেই থাকবেন। ইন দ্য মিন টাইম আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের ক্যারিয়ার কার্নিভাল চলছে রকমারির, সেখান থেকে ক্যারিয়ার ক্যাপে। ড্যানিয়েল ভাই প্লিজ, আমরা আপনার কথাটা একটু মিস করে ফেলেছি নেটওয়ার্কের জন্য, আপনি যদি আরেকবার বলেন, বিকজ এটা খুব একটা ইম্পর্টেন্ট উত্তর ছিল। প্লিজ আপনি যদি আরেকবার একটু বলেন। ওইটা বলছিলেন যে 1/3 ইনভেস্টমেন্ট শুধু কিচেন এবং ওই জায়গাতেই চলে যায়, এত বড় একটা জায়গা, এবং আপনি বলেছিলেন যে যতদিন মানুষ থাকবে, পৃথিবী থাকবে, ততদিন খাবারটা আমাদের থাকবে। এই জায়গা পর্যন্ত আমরা শুনতে পেরেছি। আমি এখন এটা বলবো যে ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে সবচেয়ে এন্ড ইন্ডাস্ট্রি, এবং এটা যত দিন যাবে আপনার প্রফেশন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ফ্রন্ট অফ দ্য হাউস এন্ড ব্যাক অফ দ্য হাউস। আমরা যারা শেফরা আছি আমরা হচ্ছে ব্যাক অফ দ্য হাউস। সো আমি যখন 18 বছর বয়সে যে বেতন পেয়েছি, এখন আমি তার থেকে 80 গুণ বেশি বেতন পাচ্ছি হচ্ছে আমার 40-45 বছর বয়সে এসে। ইটস নট এ গ্ল্যামার ওয়ার্ড। আর আমি যদি আজকে ফ্রন্ট ডেস্কে কাজ করতাম, তো আমি যত বেশি বিউটিফুল গুড লুকিং হইতাম, তো আমার বেতন তত বেশি থাকতো ওই সময়, তত বুড়ো হতাম তত কমতো। সো এক্সপিরিয়েন্স বা টেকনিক্যাল ওয়ার্ক আর গ্ল্যামার ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। লাইক এয়ার হোস্টেস, তারা 10 ইয়ার্স পর্যন্ত এয়ারলাইন্সে ফ্লাই করে, তাদের বিউটি চলে যাওয়ার পরে তারা কি করে, গ্রাউন্ডে জবে চলে আসে, আস্তে আস্তে স্যালারি কমতে থাকে, দেন দে গো ফর রিটায়ারমেন্ট। বাট এ শেফ ক্যানট গো টু রিটায়ারমেন্ট। একটা শেফের বয়স আমার যখন 60 বছর হবে, ইফ গড সেভ মি আনটিল 60 ইয়ার্স, তো আশা করি মানুষ আমাকে এটা বলবে যে ওল্ড শেফ বাট এক্সপিরিয়েন্স শেফ। কেন? আইডিয়াস নিবে, এটাই মানে এক্সপিরিয়েন্স গুলোকে তারা নিবে। আসলে আমার এই স্তর তারা নিবে না, তারা আমার এক্সপিরিয়েন্স গুলোকে নিবে, যে হ্যাঁ হি ইজ ওল্ড শেফ, সো হি ক্যান হ্যান্ডেল দিস ভেরি নাইসলি, হি ক্যান মেক গুড মেনু, হি ক্যান মেক গুড মেনু ইঞ্জিনিয়ারিং। সো ওই যে এক্সপিরিয়েন্স কথা বলে আসলে ব্যাক অফ দ্য হাউস গুলোতে, আমাদের শেফ প্রফেশন গুলোতে যত দিন বাড়ে তত আমাদের ওই কাজের যোগ্যতা বাড়ে, চাহিদা বাড়ে, স্যালারি বাড়ে, সবকিছুই বাড়ে আস্তে আস্তে। ড্যানিয়েল ভাই, একজন দর্শক একটা প্রশ্ন করেছে, আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটার মধ্যে একটা থট আছে, এই জন্য আমি প্রশ্ন উপস্থাপন করছি। যেমন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন খাবারের নাম, যেটা আপনিও বলেছেন, চাইনিজ, মেবি থাই, ইন্ডিয়ান, কিন্তু বাংলাদেশও একটা দেশ এবং বাংলা খাবারও আছে, সেটা অবশ্যই আমাদের জন্য খুব সুস্বাদু এবং আমরা ওইটাই খুঁজি সাধারণত দিন শেষে। আপনারা যখন বাংলাদেশের শেফরা বিদেশে কাজ করছেন, আপনাদের কি সুযোগ আসে বাংলাদেশি খাবারকে উপস্থাপন করার নতুন আঙ্গিকে পৃথিবীর মঞ্চে? এরকম সুযোগ কি পান? একদম অবশ্যই আমরা পাই, এবং অবশ্য পাই না, আমরা নিজেরা ক্রিয়েট করি সুযোগগুলা। যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, আপনার কোশ্চেন আনসারটা খুব সুন্দর হবে। লাইক 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, দ্যাট টাইম আই ওয়াজ ইন অ্যাকর্ড গ্রুপ অফ হোটেল ইন দুবাই। দুবাই অ্যাকর্ড গ্রুপের হোটেলে আছি আমি। একটা 5 স্টার হোটেলে কি হয়, বিভিন্ন ন্যাশনালিটির লোকজন কাজ করে, ফিলিপিন্স,
শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, বাংলাদেশি। সো ইন্ডিয়ানদের 15 আগস্টে তাদের ইন্ডিপেন্ডেন্স ডে তারা সুন্দর করে বুফে লাগায় স্টাফদের জন্য, তারা ইন্ডিয়ান ফ্ল্যাগ বানায়, তারা ইন্ডিয়ান একটা নারিকেল কারি, সাউথ ইন্ডিয়ান নারিকেল কারি তৈরি করে, এই জিনিসগুলো করে। ঠিক সেরকম আমরা আমাদের 16 ডিসেম্বর যেটা বাংলাদেশের বিজয় দিবস, সেটাকে ইন্ট্রোডিউস করেছিলাম আমরা মিডল ইস্টে। তখন আমরা কি করেছি, আমাদের বুফেতে টোটাল গ্রিন, রেড এগুলোর কম্বিনেশন, আমাদের বাংলাদেশি হিলসা ফিশ, আমাদের বাংলাদেশি বিফ কারি, আমাদের বাংলাদেশি পোলাও, রোস্ট, আমরা এগুলোকে দিয়ে সারা ওয়ার্ল্ড এর কাছে বা পৃথিবীর অন্যান্য যে বিদেশি গেস্ট গুলো রয়েছে তাদের কাছে আমরা এগুলোকে উপস্থাপন করেছি। ইভেন ইন দুবাই সফিটেল হোটেল আই স্টার্টেড টু ডু দ্যাট ওয়ান্স ইন ওয়ান ইয়ার। সেটা হচ্ছে ভাপা পিঠা, বলে না আমাদের দেশে ভাপা পিঠা, চিতই পিঠা। আমার একটা বাংলাদেশি অ্যাসিস্ট্যান্ট আমার সাথে কাজ করতো, আমাকে একদিন সন্ধ্যার সময় জিজ্ঞেস করলাম, কালকে তো 16 ডিসেম্বর, তুমি কি ভাপা পিঠা শিখছো কিনা? বলে যে পারি অল্প অল্প। তারপরে ওয়াইফকে একটু জিজ্ঞেস করতে, আমি যাও গিয়ে একটা ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো কেমনি করে বানায়, চিতই পিঠাটা একটু জিজ্ঞেস করো। তো কালকে আমরা একটু লাইভে দুইটা দেওয়ার চেষ্টা করি, দেখি আমরা অন্য মানুষকে আমাদের সুইট বা আমাদের ডেজার্ট বা আমাদের বাংলাদেশি পিঠা বুঝাইতে পারি কিনা। সেগুলো আসলে একটা অনুষ্ঠানের মতো, একটা ইভেন্টের মতো হয় আসলে, জেনারেলি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হয় পৃথিবীর সবার কাছে। এবং সব দেশে শেফরাই চায় তার দেশের ফুড গুলা ইন্টারন্যাশনাল মার্কেটে চলবে, তারা সবাই অবশ্যই অবশ্যই। সেই হিসেবে আপনারা আমাদের একটা সংস্কৃতির বাহকও, খাবারকে যদি আমরা সংস্কৃতির একটা পার্ট বলি, সেক্ষেত্রে আপনারা আমাদের একটা বিয়ারার, ফ্ল্যাগ বিয়ারার। ওকে ড্যানিয়েল ভাই, আরেকটা প্রশ্ন, আপনি একজন স্বনামধন্য শেফ, অনেক পরিশ্রম করেছেন, দেশে এবং বিদেশে অনেক কিছু করছেন, আমরা বুঝতে পারছি যে আপনি অনেক, আপনার ভিতর প্রশান্তিও আমি পেয়েছি, কথার মধ্যে আমি পেয়েছি। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমার বিশ্বাস আপনি আরো সামনে আরো কাজ করবেন, আপনার জীবনের আরো সাফল্যময় বছরগুলো হয়তো আরো সামনে। তারপরও আপনি এই ক্যারিয়ারটাকে আজকে এখানে দাঁড়িয়ে হঠাৎ করে আমার এই জাভেদের প্রশ্নটা শুনে আপনি কিভাবে জীবনটাকে এবং আপনার ক্যারিয়ারটাকে মূল্যায়ন করেন? আচ্ছা, আমি একটু সহজভাবে যদি বুঝিয়ে বলি, তাহলে আমাদের আসলে লাইফের মধ্যে কয়েকটা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। আমি যখন ইউনিফর্মটা পরি, দ্যাট ইজ মাই ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। এই ইউনিফর্মটা ছাড়া হচ্ছে দ্যাট ইজ মাই পার্সোনাল লাইফ। সো পার্সোনাল লাইফে আমরা কি হয়, আমরা খুব ক্রেজি ভাবে কাজ করার পরে পার্সোনাল লাইফে আমরা একটু ডিস্টার্ব থাকি সব সময়। ওই মানুষ আমাদেরকে ওইরকম বিহেভিয়ারে দেখে, মনে হয় খুব রাগী বা এরকম কোনো কিছু। তাছাড়া পার্সোনাল লাইফটা হচ্ছে আমাদের এরকম, আমরা আসলে ইন্টারন্যাশনাল গেস্টদেরকে নিয়ে কাজ করি, তো আমরা দেখা যাচ্ছে আমাদের হোটেলে ডিউটি শেষ করি, আমি হোটেলে বারে বসে পড়লাম অথবা সুইমিং পুল সাইডে বসে পড়লাম, গেট টুগেদার করছি আমাদের কলিগদের সাথে, ফ্রেন্ডদের সাথে। সো দ্যাটস টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট লাইফ। বাট প্রফেশনালি যখন শেফ জায়গায় করছি, আমি গেস্টকে সার্ভ করছি, আমি মেকিং মাই ফুড, আমি এনজয় করছি খাবারটাকে। দ্য থার্ড থিং ইজ, আমার কাছে একটা রেসপন্সিবিলিটি থেকে যায়। আমি যে 30 বছর 40 বছর কাজ করলাম, এই কাজটা আমি কি আমার সাথে করে নিয়ে আমার কবরে চলে যাবো না কাউকে দিয়ে যাবো? সো ডেফিনেটলি আই হ্যাভ টু গিভ দিস টু আওয়ার নেশন, টু আওয়ার পিপল। সো আমি কোত্থেকে আমার মাথায় এটা আসছে, আমি আপনাকে একটু বলি। যখন আমি 1998-এ দুবাইতে সফিটেল গ্রুপের হোটেলে ছিলাম, তখন আমি একটা রিক্রুটমেন্টে বসি আমার এইচআর ডিরেক্টরের সাথে। তো এইচআর ডিরেক্টরের সাথে যখন আমি রিক্রুটমেন্টে বসি, আমার এইচআর ডিরেক্টর বলে, গো এন্ড ব্রিং অল দ্য স্টাফ ফ্রম নেপাল। I say, why we have to go for Nepal? Why you cannot go to Bangladesh? What's wrong in that? They says the Bangladeshi cooks, they not know food hygiene, personal hygiene, they don't have proper training, and blah blah lot of things he's telling. Then that day I decided, when I finish my career, বা আমি যখন বাংলাদেশে মুভ করবো বা কাজ করবো, আমি বাংলাদেশের জন্য একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট বানাবো, যেখানে ইন্টারন্যাশনাল কারিকুলাম দিয়ে আমি বাংলাদেশের শেফদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য তৈরি করব। এর জন্য আমি যথেষ্ট পরিমাণে ফাইট করেছি। স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির কাছ থেকে আমি পারমিশন করেছি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের থেকে পারমিশন করেছি। আমি বলেছি যে আই হ্যাভ টু রিটায়ার ফ্রম মাই প্রফেশনাল লাইফ, এবং আমার টেকনিক্যাল জিনিসগুলো আমি নিজে হাতে আমার স্টুডেন্টকে শিখাবো, এবং তারা যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে, তারা একটা ফ্রান্সের, জার্মানির শেফদের সাথে পাশে দাঁড়ায় কাজ করবে, এবং তাদের থেকে বেটার অপরচুনিটি পাবে, তাদের থেকে বেটার প্রমোশনে যাবে। যেন কোনো সময় আর কোনো এইচআর ডিরেক্টর বলতে না পারে, go and bring the people from Nepal and India. They have to come to Bangladesh to bring the good chef from this country. So that's the thing I do in my life. From last 7 years I'm trying to do that. এটা শুরু করে দিয়েছেন 7 বছর। 7 বছর শুরু করেছেন, তো আমি বলবো আসলে আপনি একটা যুদ্ধ সফল হয়ে আরেকটা যুদ্ধ শুরু করে দিয়েছেন, এবং আমরা সবাই চাই আপনার সেই যুদ্ধে সফলতা আসুক এবং আমাদের দেশের নাম আরো বেশি উজ্জ্বল হোক। আমি অনেক কঠিন প্রশ্ন করে ফেলেছি, আমি অনেক একদম সহজ এবং একটা মজার একটা প্রশ্ন করতে চাই। আমাদের দর্শকদের জন্য এমন কিছু রান্না শিখায় দিবেন কি, যেটা আমরা আবার আমাদের বাসায় করে একটু ওয়াও করে দিব সবাইকে? হয়তো বলবো না কোথায় থেকে শিখে এসেছি, অথবা বলে দিবে যে ড্যানিয়েল বস শিখাই দিছে আমাদেরকে। কিছু কি শিখাই দিবেন যেটা আমরা হয়তো জানি না? এখন আমি অবশ্যই আমি এখনই মুখে যদি বলে দিই, তাহলে আমার মনে হয় সব দর্শকরা শিখতে পারবে। যদি কাগজ কলম নিয়ে থাকে তাহলে ইজি হবে।
আপনারা আসলে রান্নাকে যারাই মনে করেন যে এটা খুব ঝামেলার বিষয়, আসলে এটা খুব ইজি। আপনি সবসময় চিন্তা করবেন যে এভরিডে আপনি স্পাইসেস ফুড খাবেন না, আপনি কিছু সময় হেলদি ফুড খাবেন। তো যদি কাগজ কলম হাতে নেওয়া থাকে তাহলে রেসিপিটা একটু লিখে নেন, টেস্টটা আমি মুখেই বলে দিচ্ছি, আপনার জিভে পানিও চলে আসবে, কোনো অসুবিধা নেই। তো আপনি একটা ছোট পট নেবেন, কুকিং পট, যেটা আপনি আপনার বার্নারের উপরে বসাবেন, ওর ভিতরে অল্প একটু তেল, এরপরে একটা গার্লিককে আপনার নাইফ দিয়েও কাটতে হবে না, আপনি ওটাকে জাস্ট ক্র্যাশ করে নিয়ে ওর ভিতরে ছেড়ে দিবেন, অল্প একটু সল্ট, হোয়াইট পেপার এবং স্মল পিসেস, যতটুকু চিকেন আপনি খেতে চান সেই চিকেন পিসেসটা ওর ভিতরে দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নেবেন নাইসলি। এরপরে অল্প একটু ক্যারেট, একটু 1 পিসেস অফ টমেটো, একটু পটেটো, এটা দিয়ে একটুখানি সতে, হালকা একটু ফ্রাই। আমার মনে হয় সবাই একটু মনে রাখছেন আমি যে জিনিসগুলো বলছি। এবং এই ফ্রাই করতে করতে আপনি একটু টিভিতে সিরিয়ালটাও দেখে নেবেন, জি বাংলায় যদি কোনো ভালো সিরিয়াল দেখাচ্ছে, তাজ বহুর কোনো সিরিয়াল দেখাচ্ছে, সো ইউ ক্যান এনজয় দ্যাট সিরিয়াল অলসো, এন্ড ইউ ক্যান সি ইওর কিডস ইজ প্লেইং অন দ্যাট সাইড, বুয়া কাজ করছে কিনা, ইউ ক্যান সি এভরিথিং, কারণ আপনার সবকিছু আপনার হাতের কাছে, আপনি পরে ছাড়তেন। এবং লাস্টে আপনি জাস্ট 3 মিনিট এটাকে একটু সতে করার পরে তেলের মধ্যে অল্প একটু বাটার ছেড়ে দিবেন, ভেরি লেস কোয়ান্টিটি। এরপরে হচ্ছে আপনি পানি দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, এবং ঘড়ি ধরে ঠিক সিরিয়ালটা শেষ হওয়ার বা অ্যাডভার্টাইজমেন্ট শুরু হওয়ার আগে দিয়ে আপনি এটা ঢাকনা খুলে 5 মিনিট পরে এটাকে নামিয়ে ফেলবেন, হুইচ ইজ এ ভেরি গুড চিকেন স্টু এন্ড ইটস এ ভেরি হেলদি ফর ইওর হেলথ। এবং এটার যে টেস্ট হচ্ছে সবচেয়ে লেস স্পাইসেস, ওয়ান্ডারফুল ফ্লেভার, জুসি এন্ড লাভলি, আই ক্যান সে ইন মাই মাউথ। জি জাভেদ ভাই, আমার তো মানে এখনই খেতে ইচ্ছে করতেছে, আপনি যেভাবে বলেছেন, মানে ওটা শুনতেছিলাম আমি, আমার তো কিছু করার নেই, মানে আমাকে স্ক্রিন থেকেও সরাই দিছে, আমি জাস্ট থিংকিং যে এটা কেমন হবে। সো এনিওয়ে গ্রেট, এবং আমি আসলে মনে মনে এটা অপেক্ষা করছি যে ইনশাআল্লাহ কোভিড এর ইস্যু গুলো সলভ হয়ে গেলে জাভেদ ভাই আপনি যদি আপনি সঙ্গে একটু সময় দেন, আমার মনে আজকে আপনাদের রকমারি যে গ্রুপটা আছে, আমি যখন আপনাদের কথা শুনলাম, সো ইওর গ্রুপ হ্যাজ ভেরি বিগ কোয়ান্টিটি অফ ফ্যান্স যারা আছে, রকমারি অনেক বড় একটা গ্রুপ আসলে। তো আমি আসলে সব দর্শকদের জন্য একটা সিম্পল মেজারমেন্ট, মিট টেম্পারেচার, মানে মিটের যে আমাদের যে স্টেক আমরা খাই, আসলে আমাদের বাংলাদেশে এখন সবাই স্টেক পছন্দ করে। এই স্টেক যে আমরা খাই, অনেকে আমাকে প্রশ্ন করেছিল, আমি উত্তরটা আজকে রকমারি থেকে দিয়ে দিই, বিকজ আপনার সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার। সো আমরা যখন স্টেককে কুক করি, আমরা বলি না মিডিয়াম ডান, রেয়ার ডান। রেয়ার ডান মানে হচ্ছে খুব কম কুক হয়, এরপর হচ্ছে মিডিয়াম, এরপর হচ্ছে মিডিয়াম ওয়েল, এরপর হচ্ছে ওয়েল ডান, এরকম 4টা কুকিং মেথড হয়। আমার মনে হয় যে আমি যদি দর্শকদেরকে একটু দেখাই, আমি আমার ফিঙ্গার দিয়ে যদি একটু দেখাই দর্শকদের, যে দর্শকরা কিভাবে এটাকে কুক করবে। সো আমরা যদি সবাই একটু এখন প্র্যাকটিসটা করে নিই, উইচ ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। যখন আমরা রেয়ার ডান বলবো, রেয়ার ডান যে কোনো স্টেককে আমরা রেয়ার ডান কুক করব। সো এখানে যদি প্রেস করেন, জাভেদ ভাই আপনিও প্রেস করে দেখেন, একটু খুব মজা লাগবে। এই মাংসটা 1 মিনিট কুক হবে, এপিট ও বিট, মাংসটা এরকম সফট থাকবে, which is called রেয়ার ডান স্টেক। সেকেন্ড ফিঙ্গারটা নিয়ে আসেন, এখন সেকেন্ড ফিঙ্গারটা নিয়ে আসেন, সেকেন্ডটা একটু শক্ত হয়ে গেছে সবার, সেকেন্ড ফিঙ্গার, সেকেন্ডটা নিয়ে আসেন। এটা হচ্ছে মিডিয়াম ডান আর কি, হ্যাঁ মিডিয়াম ডান। এটা হচ্ছে একটু শক্ত হয়েছে, মাংসটা ঠিক এরকমই কুক হবে, আপনি মাপবেন মাংসটা ভালো হয়। দ্য থার্ড ওয়ান ইজ মিডিয়াম ওয়েল, আপনি থার্ড ফিঙ্গারে নিয়ে যান, দেখেন আরো শক্ত হয়ে গেছে, তখন মাংসটা কুক হবে এবং ঠিক এরকম শক্ত থাকবে। এখন লাস্ট হচ্ছে ওয়েল ডান, মানে ফুললি কুকড 4 মিনিট। সো দ্য মিট ইজ লাইক দ্যাট। সো কিছু টেকনিক আমি একটু শিখিয়ে দিচ্ছি সবাইকে, কারণ সবাই যখন স্টেক বানায় আমাকে প্রশ্ন করে, আমি রকমারির মধ্যে থেকে অ্যান্সারটা দিলাম। দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ওয়েল ডান স্টেক। ওয়েল ডান যখন হবে, মাংসটা এরকম শক্ত হইতে হবে। সো দ্যাটস ভেরি ইজি টেকনিক টু কুক ইওর ফুড অন ইওর কিচেন। সো ইটস এ মিটার ফর স্টেক টু কুক। আমি তো মানে একটা বিরাট মনে হচ্ছে রাজ্য জয় করে ফেললাম, মানে আমি এই রুম থেকে বের হবো এবং আমি বলবো আমি শিখে গেছি। ইয়েস, এইটা কিন্তু হেভি আপনি শিখাই দিচ্ছেন। সো ইউ আর রিয়েলি বস। আচ্ছা, একটা মজার প্রশ্ন করবো শেষে, না এটা একটু রাখি, ওই একটা কমন ঘোষণা আছে শেষ করার আগে, সেটা একটু বলে নেই। সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার কার্নিভাল চলছে রকমারি থেকে, এটা আমি আরো একবার বলেছি, আবার বলছি 19 থেকে 26 অলরেডি দিনে 3টা করে শো চলছে। আমার শোটা রাত্রে একদম লেট নাইটে। সো আপনারা যখন কাজ কাম শেষ করে নিয়ে 9:30টার সময় চলে আসবেন রকমারির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে, এবং এই সময়টা জুড়ে রকমারির যে কোনো ক্যারিয়ার জাতীয় বইতে তারা 25 থেকে 50% ছাড় দিচ্ছে। আজকে ড্যানিয়েল বস আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত আছেন ততক্ষণ পর্যন্ত ড্যানিয়েল সি ড্যানিয়েল সি প্রোমো কোড দিয়ে আপনি যে কোনো পারচেজ করলে, আর খুব বেশি সময় নাই কিন্তু ড্যানিয়েল ভাই, আপনি যতক্ষণ কথা বলতে থাকবেন এরা ততক্ষণই সুবিধাটা পাবে। সো ড্যানিয়েল সি দিয়ে যতক্ষণ দিবেন ততক্ষণ আপনি এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবেন। আর আমি যেহেতু আপনাদের হোস্ট আজকে, সো আমার লেখা বই থেকে আমি কিছু বই দিব আপনাদেরকে উইথ অটোগ্রাফ। সো সেক্ষেত্রে আমি একটা অদ্ভুত প্রশ্ন করেছি আপনাদেরকে, যে আপনারা লাইফে সমস্যায় পড়লে কিভাবে সমাধান করেন, কোনো রাইট রং নেই, আপনি সেটা লিখে
নিচের কমেন্টে হ্যাশট্যাগ জাভেদ দিয়ে দিবেন, তাহলে খুঁজে পেতে আমাদের সুবিধা হবে। কালকে বিকেল 5টা পর্যন্ত এটা দিতে পারবেন। আমাদের রকমারির টিম আমাকে উইনারকে সিলেক্ট করে দিবে, আমি তার কাছে বই পাঠাবো। একইভাবে কালকে আবার আরেকজনের নাম ঘোষণা করবো। ড্যানিয়েল ভাই, আপনি আমার এই প্রশ্ন উত্তর দেওয়ার পর আপনি একটা সমাপনী বক্তব্য দিয়ে দিবেন, কারণ আপনার কিছু শেষ কথা থাকবে আমি আশা করছি। তার আগে একটা ছোট্ট প্রশ্ন, আপনি তো বাইরে রাজ্য জয় করে ফেলছেন রান্না করে, আপনার বাসায় কে রান্না করে? বাসায় আমার মা, আমার ওয়াইফ রান্না করে। কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে ওনাদের উপর, ওনাদের উপর তো অন্যায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অন্যায় হয়ে যাচ্ছে, এটা আমিও জানি, কিন্তু আসলে আমরা যারা প্রফেশনাল শেফ, যারা রান্না করি কিচেনে, আমরা কিন্তু এই খাবারগুলোকে আসলে খেতে পারি না। আমাদের বাসায় গিয়ে বাসায় রান্না খেতে হয়, বা বাসায় রান্নাই আমরা পছন্দ করি। আর আপনি ভালো মতো জানেন জাভেদ ভাই, পৃথিবীর সবচেয়ে বড় শেফ হচ্ছে মা। মায়ের হাতের রান্নার থেকে বড় প্রফেশনাল শেফ বা মাস্টার শেফ পৃথিবীতে আর কেউ নাই, আর হবে না। আসলে আমাদের হচ্ছে কমার্শিয়াল। আপনি নিশ্চয়ই ওই পারফেকশন যদি প্রতিদিন খুঁজতে থাকেন বাসার খাবারে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। ওইটা নিশ্চয়ই একটু ছাড় দিয়ে দেন। অবশ্যই 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 ছাড় দিই, প্লাস বাসায় ভ্যারাইটিস রান্নাও হয় ওইভাবে করে। আর অকেশনালি কিছু করি, ছেলের কোনো চয়েস থাকে বা মেয়ের কোনো চয়েস থাকে, ওয়াইফের কোনো কিছু থাকে, অকেশনালি এটা করার চেষ্টা করি, কিছু না কিছু করি। এটা অবশ্যই তাদেরকে স্যাটিসফ্যাকশন করার জন্য এটা করতে হয় শেফদেরকে, নাহলে বলে যে, তাহলে আবার ছেলেই বলবে যে ইউ আর নট এ গুড শেফ। ছেলেমেয়েরা এটা খুব অবলীলায় বলে দেয় কিন্তু। ওকে, সো ড্যানিয়েল ভাই, আপনি শেষ করবেন আমাদের আজকের অনুষ্ঠান, আপনার কথা দিয়ে শেষ হবে। তার আগে আমি একটা প্ল্যান করে রাখছি, আপনাকে এখনই শেয়ার করি। আমি যেটা বুঝতে পেরেছি, আপনাদের অনেক সময় পরীক্ষা হয়, আপনার ইনস্টিটিউশনে পরীক্ষা হয়। তো সেই পরীক্ষা যারা দিতে আসে তারা নিশ্চয়ই ভালো পরীক্ষা দেয়, আবার খারাপ পরীক্ষা দেয়। তো ভালো খারাপ যাই দিক, অনেক অনেক খাবার রান্না হয় আইসিআই তে ওই দিন। তো আমি এখন থেকে খোঁজ রাখবো কবে আইসিআই তে পরীক্ষা হচ্ছে, আমি ওই দিন দুপুরে বা বিকেলে গিয়ে ওখানে বসে থাকবো। তাহলে অ্যাটলিস্ট আমার অনেক ভালো ভালো মজার মজার খাবার যোগ্য। আমার দর্শকরা যারা রকমারিতে আছেন, আপনারাও এই কাজ কিন্তু করতে পারেন। আইসিআই খুঁজে বের করেন, আইসিআই পরীক্ষা কবে হয়, এক্সাম, ভর্তি পরীক্ষা না কিন্তু ট্রেনিং এর পর পরীক্ষা। সেই পরীক্ষার দিন আমরা সবাই একসাথে হাজির হব, আপনি চোখ বন্ধ করে বুঝবেন এগুলো সব রকমারি থেকে আসছে, রকমারির সব। সো ড্যানিয়েল ভাই, ওভার টু, আপনি কথা বলেন এবং আপনার কথার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। আমি সবার কাছে বিদায় নিচ্ছি। কালকে 9:45 আমি আরেকজন গেস্টকে নিয়ে হাজির হব। ওভার টু ড্যানিয়েল ভাই। থ্যাংক ইউ জাভেদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। রকমারির সকল দর্শকদেরকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এতক্ষণ যারা লাইভ দেখলেন, আসলে ধৈর্য সহকারে দেখেছেন, থ্যাঙ্কস ফ্রম মাই হার্ট। আর যারা কুলিনারি আর্টস ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড বা প্যাশনেট ইন ফিউচারে কাজ করার জন্য, তাদেরকে যে দুইটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে ধৈর্য আর হচ্ছে আপনাকে প্যাশনেট হতে হবে। আর হাউস ওয়াইফ বা হোম শেফ, ইয়াং শেফ, কাউকেই টেনশন করার কোনো প্রয়োজন নেই, বিকজ আপনাদেরকে কাউকে উদ্যোক্তা হতে হবে, কাউকে প্রফেশনালি শেফ হতে হবে, কাউকে জবে জয়েন করতে হবে। সো অল ওভার বাংলাদেশি আমাদের যত ইয়াংস্টার্স রয়েছেন, আইসিআই ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট আপনারা ফেসবুকে সার্চ করলে অবশ্যই পাবেন। ওটাকে আপনারা সবাই ওখানে ভিজিট করেন, দেন ইউ ক্যান ফাইন্ড ইউর গুড ওয়ে ফর দিস কুলিনারি আর্টস ইন্ডাস্ট্রি অর কুলিনারি আর্টস প্রফেশন। সো রকমারির সকল ম্যানেজমেন্ট টিম এবং সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, খুব ভালো খাবার খান, হেলদি খাবার খান এবং হেলদি থাকুন। থ্যাংক ইউ সো মাচ এন্ড গুড নাইট। আমার রূপকথা আর কমিক্স, অ্যাডভেঞ্চার আর সায়েন্স ফিকশন। আমার রাজনীতি, প্রবন্ধ, ইতিহাস। আমার ভ্রমণ আর থ্রিলার। কফি, কবিতা, গল্প। আমার উপন্যাস। পরিবারের সবার জন্য সব ধরনের বই। কথা প্রকাশ, সৃজনের আনন্দে পথ চলা।